সো ধরলাম কারো কোনো কনফিউশন নাই। এইবারে আমাদের যদি প্রজেক্ট তৈরি করতে হয় তাহলে দেয়ার আর সাম গাইডলাইন্স ফর বিল্ডিং আ প্রজেক্ট। তো আজকে আমাদের এজেন্ডাটা হচ্ছে যে আমরা দুইটা জিনিস শিখবো। একটা প্রজেক্ট বানাইতে হইলে প্রজেক্টের আর্কিটেকচার কেমন হবে, অ্যান্ড প্রজেক্টে কি কি ডুজ অ্যান্ড ডোন্টস আছে, অ্যান্ড প্রজেক্ট রিলেটেড স্টাফ, যে কিভাবে আসলে একটা প্রোডাকশন লেভেল প্রজেক্ট তৈরি করা যায়, এটা শিখবো। অ্যান্ড দেন আমরা দেখবো যে দ্যার ইজ এ টুল কল্ড ক্রোম ডেভ টুল, যেটা ইউজ করে আমরা কোনো একটা ওয়েবসাইটকে ডিবাগ করতে পারি and performance measure করতে পারি. So there are lots of things that we can do by using Google, sorry, Chrome Dev Tool, হ্যাঁ। So ওইটাও আমরা আজকে একটু এক্সপ্লোর করবো। So these two are the agenda for today's class. আপনাদের কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে, you guys just can unmute yourself and ask whatever you want to ask. So শুরু করি। আমাদের বেসিক্যালি একটা প্রজেক্ট বানাইতে হইলে দেয়ার আর সেভারাল কম্পোনেন্টস, যা আমাদের কি কি থাকতে হবে। সো একদম একদম ইনিশিয়ালি যেটা আমাদের দরকার হয়, দ্যাট ইজ কল দ্য ফ্রন্ট এন্ড. Most of you have already know about what front end is, and যারা জানেন না, for them let's visit our website Food Panda. Okay, so as soon as we visit this website, screen is popped up in front of us, right? So এই যে স্ক্রিনটা আসলো, এইগুলা যে আমরা দেখতেছি, there is a sticky menu লাইক পিঙ্ক কালারের। তারপর হচ্ছে এখানে একটা লোগো আছে, এখানে আমাদের অ্যাড্রেসের জিনিসপত্র আছে, and there are several tabs. এই লেফট সাইডে আরেকটা মেনু আছে, and there are some রেডিও বাটন and so on and so forth, ঠিক আছে। সো এই সব জিনিসগুলো যেগুলো আমরা ভিজুয়ালি দেখতেছি, দিজ আর নোন as ফ্রন্ট এন্ড স্টাফস, ঠিক আছে। সো এই এই যত সব এইগুলোর ফাংশন, যেমন এইখানে আমি হোভার করার পরে একটু জুম ইন হচ্ছে, দেন এই যে একটা ক্রস বাটনে ক্লিক করার পরে এই মেনুটা চলে গেল। সো এভরিথিং, এই যে স্লাইডার একটা আছে, এভরিথিং, এইসব ফাংশনালিটিও জেনারেলি হ্যান্ডেল ইন ফ্রন্ট এন্ড, ঠিক আছে। এখন ফর এক্সাম্পল আমি এখানে হচ্ছে কোনো একটা, লেটস সে কেকের ক্যাটাগরিটা ভিজিট করতে চাইতেছি, হ্যাঁ। সো কেকের ক্যাটাগরি ভিজিট করার পরে এইখানে যে আমাদের কতগুলা কেকের ভেন্ডর আসলো, ফর এক্সাম্পল এখানে গুলশান থেকে একটা আসছে, দেন এই যে জিনিসগুলো আসছে, দিস ডেটাস আর কামিং ফ্রম সামহার এলস, ঠিক আছে। এই জিনিসটা আমাদের ফ্রন্ট এন্ড সার্ভারের মধ্যে থাকে না। সো ডেটাস বেসিক্যালি স্টোর ইন আ ডেটাবেস, এন্ড ডেটাবেস থেকে এই ডেটাটা তুলে নিয়ে আসতে হয়। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে আমাদের ফ্রন্ট এন্ডের পাশাপাশি দ্যার ইজ আ ডেটাবেস, যে ডেটাবেসের মধ্যে এই ডেটাগুলো থাকে, যে আমাদের কোন ভেন্ডর কি সেল করে, এন্ড কোন ভেন্ডরের লোকেশন কি, এন্ড সো অন এন্ড সো ফর্থ, এই ডেটাগুলো থাকে। এখন এই ডেটাবেজের সাথে কমিউনিকেট করার জন্য, এন্ড আমি যখন কেকে ক্লিক করলাম, অনলি কেকের ডেটাগুলাই, কেক রিলেটেড ডেটাগুলাই দেখাইছে। সো দ্যার ইজ আ লজিক, রাইট? যে আমি কেকে ক্লিক করার পরে আমাকে বিরিয়ানি সবগুলা দেখায় নাই, অনলি পেস্ট্রি সবগুলাই দেখাইছে। সো এই যে বিজনেস লজিক জিনিসপত্র, এইগুলা আমাদের আর একটা সার্ভারে লেখা থাকে, দ্যাট ইজ কল্ড ব্যাকএন্ড। সো আমরা যদি একদম গ্র্যানুলার লেভেলে দেখতে চাই, আমাদের ফ্রন্ট এন্ড একটা সার্ভার, দিস ইজ আ সার্ভার, ব্যাক এন্ড একটা হচ্ছে সার্ভার, এন্ড এই ব্যাক এন্ড কাজ করে কি, ব্যাক এন্ড হচ্ছে ডেটাবেস থেকে যেই ডেটাগুলো দরকার, ফর দিস কেস আমার হচ্ছে
পেস্ট্রি শপের ডেটাগুলো দরকার। সো ও পেস্ট্রি শপ কারা কারা আছে এদের ডেটাগুলো নিয়ে আসে, নিয়ে আসার পরে এই ডেটাগুলো আমাদের ফ্রন্ট এন্ডে পাঠায় দেয়। সো দিস ইজ বেসিক্যালি দ্য বার্ডস আই ভিউ অফ হাউ সফটওয়্যার ওয়ার্কস। সো রিগার্ডলেস এটা ওয়েব অ্যাপ্লিকেশন হোক, আপনার হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন হোক, মোবাইল অ্যাপ্লিকেশন হোক, দিস থ্রি আর দ্য বিল্ডিং ব্লকস অফ আ প্রজেক্ট। সো একটা প্রজেক্টে এই জিনিসগুলো থাকবেই। হুম। সো এখন এই যে আমরা বলতেছি যে ফ্রন্ট এন্ড সার্ভার, ব্যাক এন্ড সার্ভার, এই সার্ভার জিনিসটা কি আপনারা কেউ জানেন? নোবডি নোস সার্ভার কি জিনিস। যেখানে ডেটা স্টোর করে রাখে। যেখানে ডেটা স্টোর করে রাখে। অলরাইট। আচ্ছা, সো আমরা অ্যাটলিস্ট 370 কোর্সটা সবাই করে আসছি। সো আমরা যখন প্রজেক্টটা বানাইছি, প্রজেক্টটা আমাদের কোথায় চলছে? লোকাল হোস্টে। আপনারা যদি ইউআরএলটা চেক করেন, মোস্ট অফ ইউর প্রজেক্টস ওয়ার রানিং ইন ইউর লোকাল হোস্ট। সো ওই ক্ষেত্রে আপনাদের লোকাল হোস্টটা একটা সার্ভার। সো সার্ভার বেসিক্যালি নট সামথিং যেখানে আমরা ডেটা স্টোর করে রাখি। সার্ভার হচ্ছে আহ চিন্তা করতে পারেন ইটস ইটস অল অ্যাবাউট আ পিসি, যেটা আপনার আপনার যেহেতু লোকাল সার্ভার ছিল, সো আপনি লোকালি ওইটা রান করছেন। ইন জেনারেল এই যে ফুড পান্ডায় গেলাম, ফুড পান্ডার পিসিতে তো আর লোকালি নাই, এটা ইজ স্টেইং সামহার ইন দ্য ক্লাউড। সো ক্লাউডে একটা হচ্ছে আপনার সার্ভার আছে বা পিসি আছে যেখানে ওদের ফ্রন্ট এন্ডটা হোস্ট করা আছে, ব্যাক এন্ড হোস্ট করা আছে, অ্যাজ ওয়েল এজ ডেটাবেসটাও হোস্ট করা আছে। ওকে, সো এই তিনটা হচ্ছে আমাদের একটা প্রজেক্টের বেসিক বিল্ডিং ব্লক। এবার জানলাম আমরা যে বেসিক বিল্ডিং ব্লক কি, এখন এই ব্লকগুলো কিভাবে তৈরি করব। সো দেয়ার আর সাম টুলস যেগুলো ইউজ করে আমরা এই এক একটা সার্ভার তৈরি করতে পারি। সো ফ্রন্ট এন্ডে সার্ভার তৈরি করার জন্য একদম আমরা HTML লিখতে পারি, CSS লিখতে পারি, এন্ড এগুলো দিয়ে জেনারেলি আমাদের ফ্রন্ট এন্ডের একটা সার্ভার তৈরি করা যায়। ঠিক আছে, বাট এই যে HTML CSS লিখি, এই HTML CSS একদম মানে দ্য বেসিক, দ্য মোস্ট বেসিক থিং টু বিল্ড আ ফ্রন্ট এন্ড সার্ভার। হ্যাঁ, সো এখানে ডিফারেন্ট ধরনের ফাংশনালিটি পাওয়া যায় না। ফর এক্সাম্পল, আমাদের এইখানে যে কার্ড গুলো আছে, ঠিক আছে, এই কার্ড গুলো যে আছে, এই কার্ড গুলোর উপরে একটু হোভার করলে এটা জুম ইন করতেছে এন্ড জুম আউট করতেছে। সো এই যে ফাংশনালিটি গুলা, এইগুলো বিল্ট ইন হচ্ছে এইচটিএমএল সিএসএস এ থাকে না। এই জিনিসগুলোকে আমাদের কি করতে হয়, যে আমাদের নিজেদের তৈরি করে নিতে হয়, যে একটা জুম ইন ইফেক্ট, জুম আউট ইফেক্ট। সো একটা প্রজেক্টের মধ্যে অনেক কিছু এরকম থাকে, যেগুলো যদি আমরা সবকিছু নিজে নিজে থেকে তৈরি করতে যাই, তাহলে এই প্রজেক্টটা তৈরি করতে অনেক বেশি সময় লাগবে। ঠিক আছে, এন্ড দেন আমাদের প্রজেক্টটা অর্গানাইজড হবে না। যেমন মনে করেন যে আমাদের ফ্রন্ট এন্ডের আহ, এই যে লিস্টটা দেখাচ্ছে, ঠিক আছে, এই লিস্টটা কিসের জন্য? এই লিস্টটা হচ্ছে ধরেন এই পেস্ট্রি শপের যেই আমরা কে কে ক্লিক করে আসলাম এর জন্য। সো এই কার্ডটা দেখেন, এই কার্ডটাতে যেই অ্যানিমেশনটা হচ্ছে, পরের কার্ডটা তো সেমই অ্যানিমেশন হচ্ছে ওভার করলে, বাট দ্য কন্টেন্ট আর ডিফারেন্ট। এখানে কি হচ্ছে, একটা কার্ড বানায় উই ক্যান রিইউজ দিস কার্ড মাল্টিপল টাইমস। সো এই জিনিসগুলা আমাদের যে রিইউজ করতে হবে, এই রিইউজ করার ফাংশনালিটি আমাদের এইচটিএমএল বা সিএসএস দেয় না। সো এই ফাংশনালিটি আমাদের কে প্রোভাইড করে? এই ফাংশনালিটি জেনারেলি আমাদের জাভা স্ক্রিপ্ট বা কোনো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আমাদের প্রোভাইড করে। সো এত সবকিছু ইউজ করা is a bit hectic when you are developing a industry level software, specifically আপনার সফটওয়্যার যখন বড় হবে। So তখন we will take some help from some framework.
সো ফ্রেমওয়ার্কস কি জিনিস? ফ্রেমওয়ার্কস হচ্ছে এই যে টুলগুলা এইচটিএমএল, সিএসএস, জেএসএস, এইগুলা এমন ভাবে কম্পাইল করা একটা প্যাকেজ যেইটাতে আহ, আপনাদের লাইফটা আরো অনেক ইজিয়ার করে দেয়। ফর এক্সাম্পল, আপনি চাইলেই আহ, কোনো একটা লাইব্রেরি ইনস্টল করতে পারবেন। আপনি চাইলেই একটা সুন্দরভাবে কোডের স্ট্রাকচার তৈরি করতে পারবেন, and so on and so forth. So এইরকম সার্ভিস প্রোভাইড করার জন্য there are plenty of frameworks for building front end, and এর মধ্যে কিছু পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে অ্যাঙ্গুলার, তারপর হচ্ছে আপনার ভিউ জেএস, তারপরে হইতে পারে রিঅ্যাক্ট। এখন এইখানে যে রিঅ্যাক্ট আছে, রিঅ্যাক্ট ইজ নট আ ফ্রেমওয়ার্ক, ইটস আ লাইব্রেরি। ঠিক আছে, ইটস আ লাইব্রেরি, হ্যাঁ। বাট রিঅ্যাক্ট ইউজ করেও অনেক ফাংশনালিটি মানে বিল্ট ইন পাওয়া যায়, বা রিঅ্যাক্ট ইউজ করেও আমরা মোটামুটি একটা ফ্রেমওয়ার্কের মতোই কাজ করতে পারি। ফর এক্সাম্পল রাউটিং, সিকিউর রাউটিং, there are plenty of stuffs যেগুলো আমাদের মেইনটেইন করতে হয়, হ্যাঁ। সো এই সার্ভিস গুলো রিঅ্যাক্ট প্রোভাইড করে, দ্যাটস ওয়াই পিপল জেনারেলি ইউজ রিঅ্যাক্ট অ্যাজ দেয়ার ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। বাট আপনারা যদি রিঅ্যাক্ট ইউজ না করতে চান, ইউ ক্যান ইউজ নেক্সট জেএস। এটা একটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে রিঅ্যাক্ট লাইব্রেরিটা মানে ইউজ করে তৈরি করা হয়েছে। অলরাইট, সো এর বাইরেও এগুলা মোস্টলি আমি দেখালাম জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিজ আর জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, এন্ড মোস্ট অফ দ্য ওয়েব অ্যাপ আর বেসিক্যালি বিল্ট ইন জাভাস্ক্রিপ্ট। সো মোস্টলি তাদের ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্টই বেশি ইউজ করা হয়। So you are always welcome to explore something new as well. But generally, React and Angular are most popular throughout the industry. আচ্ছা, সো এইটা গেল হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের কি কি কাজ। সো ফার্স্টে আমাদের প্রজেক্টে যে ফ্রন্ট এন্ডটা থাকবে, এটা বিল্ড করার জন্য আমরা এই ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে থেকে বা যে কোনো একটা ফ্রেমওয়ার্ক উইল পিক, এন্ড দেন ওই ফ্রেমওয়ার্কটা আমরা শিখবো যে এই ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করে, এন্ড শেখার পরে আমরা আমাদের প্রজেক্টের ফ্রন্ট এন্ড বানাই ফেলবো। সো হোয়েন উই আর ডান উইথ আওয়ার ফ্রন্ট এন্ড, আমরা এমন কিছু ওয়েব পেজ পাবো যেগুলোর কোনো ফাংশনালিটি কাজ করবে না। ফর এক্সাম্পল, আমি এখানে ফর এক্সাম্পল আমি লগ ইন করতে চাই, ঠিক আছে। সো লগ ইন করার জন্য এটা একটা মোডাল আসছে আমাদের সামনে। সো এই মোডালটা আমরা ফ্রন্ট এন্ডের হেল্প নিয়ে তৈরি করতে পারবো। বাট লগ ইন করার জন্য এই যে লগ ইন উইথ অ্যাপেল বা লগ ইন উইথ ফেসবুক, বা এখানে যে এই যে সাইন আপ করার পরে ইমেইলটা আমি যদি দেই, আমার তো অটোমেটিক সাইন আপ হবে না। সো এই ফাংশনালিটি গুলো তৈরি করার জন্য দ্যার ইজ আ ব্যাক এন্ড সার্ভার, ঠিক আছে। আমাদের বিজনেস যে লজিক গুলা যেখানে লেখা থাকে, এগুলো হচ্ছে ব্যাক এন্ড সার্ভার, ঠিক আছে। সো ব্যাক এন্ড সার্ভারকে ইমপ্লিমেন্ট করার জন্য দেয়ার আর অলসো সাম ফ্রেমওয়ার্কস। কি কি ফ্রেমওয়ার্ক থাকতে পারে? আমাদের অনেক পপুলার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে ডট নেট। আমাদের যা এই ডট নেট বেসিক্যালি সি শার্প ল্যাঙ্গুয়েজ বেস, সি শার্প। তারপরে আমাদের হচ্ছে স্প্রিং বুট, স্প্রিং বুট জাভা ল্যাঙ্গুয়েজ বেস। দেন আমাদের আছে নোড জেএস or expressly। এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট বেস, এন্ড এরকম আমাদের আমাদের প্লেন্টি অফ থিং আছে। পাইথনের জন্য জ্যাঙ্গো আছে, and so on and so forth, ঠিক আছে। সো আমাদের কি করতে হবে? এই যে ফ্রন্ট এন্ড আমরা করলাম, এই ফ্রন্ট এন্ড কে আমাদের কাজ করানোর জন্য, এই ডিজাইনটাকে আমাদের অ্যাকচুয়ালি কাজ করানোর জন্য
আমাদের একটা ব্যাকএন্ড সার্ভারের হচ্ছে হেল্প নিতে হবে, এন্ড এই ব্যাকএন্ড সার্ভারটা আমরা এই ফ্রেমওয়ার্ক গুলা ইউজ করে আমরা শিখতে পারি, মানে বানাইতে পারি। হ্যাঁ, সো অ্যাগেইন আপনারা যারা এখনো কোনো ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক জানেন না, you guys have to pick one backend framework and start working on that. ঠিক আছে? So, okay, now that we learn our front end framework and our back end framework, এখন আমাদের যেটা করতে হবে, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ড কে কল করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা ফাংশন লিখে থাকি প্রিন্ট হ্যালো, ঠিক আছে? এই ফাংশনটার কাজ হচ্ছে ও প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি যদি এই ফাংশনটাকে আমার কোডে কল না দেই, ডাজ ডু ইউ সি দিস প্রিন্ট ইন ইউর কনসোল? নো, রাইট? কারণ এই ফাংশনটাকে কল না দিলে এই ফাংশনটা এক্সিকিউট হবে না। সিমিলার ওয়েতে আমার ফ্রন্ট এন্ড আমার ফ্রন্ট এন্ডে কোনো ডেটা দেখাইতে হইলে উই হ্যাভ টু কল আওয়ার ব্যাক এন্ড। সো এই যে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে কথা বললো, এই কথা বলার জন্য উই নিড টু রাইট সাম এপিআইস। ঠিক আছে? এই এপিআই এর থ্রুতে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে কথা বল। ফর এক্সাম্পল, আমি এখানে ফ্রন্ট এন্ডে ফর এক্সাম্পল এখানে পিৎজাস, সো আমরা পিৎজা এর ডেটা দেখাইতে চাই। সো আমি ফ্রন্ট এন্ড থেকে কোন একটা এপিআই কল করব, এন্ড এপিআই তে বলে দিব যে আমাকে সব পিৎজার লিস্ট দাও, আইটেম পিৎজা। সো আমি যখন ওকে বলে দিলাম যে পিৎজার আইটেম দাও, ও এখানে একটা লজিক চেক করবে যে যে পিৎজার আইটেমটা চাচ্ছে সে অথেন্টিকেটেড কিনা, বা সে অ্যাকচুয়ালি পিৎজা আইটেমটা পাইতে পারে কিনা, বা আমার রোল কি অ্যাডমিন আর হচ্ছে আমি কোনো ইউজার কিনা। তো এই জিনিসগুলো আমাকে চেক করবে। চেক করার পরে ও এই পিৎজার পাওয়ার জন্য ডেটাবেজে একটা কোয়েরি করবে, এন্ড উই অল নো অ্যাবাউট ডেটাবেস কোয়েরিজ, কারণ এটা আমরা 370 তে পড়ছি, রাইট? সো ডেটাবেজে কোয়েরি করবে। এখন ডেটাবেজের মধ্যে আমার প্লেন্টি অফ ফুড আইটেমস আর দেয়ার, ওইগুলোর মধ্যে যাদের ক্যাটাগরি হচ্ছে পিৎজা, ওই অনলি পিৎজার ডেটা গুলো ফেচ করে নিয়ে আসবে এখানে। সো এখানে যে আমরা কমিউনিকেশন করলাম এটাকে বলা হচ্ছে কুয়েরি। সো ডিবি কুয়েরি, ডিবি কুয়েরি। সো এই ডিবি কুয়েরিটা যখন আমাদের রেসপন্সটা দিল তখন এই রেসপন্সটা ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডের কাছে পাঠিয়ে দিবে। And as soon as our front end receives this list of items, it shows us all the list of pizzas. ঠিক আছে? So this is how the the actual web or actual software is working here. এখন সো আমাদের বেসিক্যালি এই যে এপিআইটা, এখানে যে এপিআইটা আছে, এই এপিআইটা কিভাবে বিল্ড করা যায়, এই এপিআইটা কি জিনিস। সো টু নো দ্যাট, লেটস লুক এট সামথিং, যে এপিআইটা কি জিনিস। সো এপিআই বেসিক্যালি স্ট্যান্ডস ফর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সো এখানে এপিআই এর ফুল ফর্মটা হচ্ছে এটা, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এন্ড দিস ইজ হাউ কম্পিউটার এন্ড অ্যাপ্লিকেশন ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার। সো আমাদের এখানে যে দুইটা সার্ভার ছিল, আমি বলছিলাম কি এখানে এই দুইটা হচ্ছে কম্পিউটার যারা ক্লাউডে হোস্ট করা। সো এরা দুইটা যেভাবে একসাথে কাজ করে, এদের একজনের সাথে আরেকজনের কথা বলা দরকার, কথা বলবে থ্রু অ্যান এপিআই। সো এটা হচ্ছে এপিআই এর কাজ। এখন এই এপিআই এর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ হয় আবার। হ্যাঁ, এপিআই এর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ কি কি হইতে পারে? এপিআই হইতে পারে আমাদের রেস্ট এপিআই, এপিআই হইতে পারে ফাস্ট এপিআই,
So there are different types of API. So এই যে রেস্ট জিনিসটা কি? রেস্ট হচ্ছে একটা প্রোটোকল, রেস্ট হচ্ছে একটা রুল বা সেট অফ রুলস, ঠিক আছে? যেই সেট অফ রুলস মানতে হবে আমার এই ফ্রন্ট এন্ডকে ব্যাক এন্ডের সাথে কথা বলার জন্য, এন্ড ভাইস ভার্সা। সো ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড একজনের সাথে আরেকজনের কথা বলার জন্য দেয়ার আর সাম স্পেসিফিক সেট অফ রুলস, যেই রুলসটাকে আমরা বলি হচ্ছে রেস্ট, ঠিক আছে? এই রেস্ট রেস্টের মধ্যে কি কি রুলস আছে দ্যাট উই উইল এক্সপ্লোর ইন এ বিট, বাট আমাদের যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ রেস্ট এপিআই, ইন দ্যাট কেস উই হ্যাভ টু রিপ্লাই যে রেস্ট এপিআই ইজ এ এপিআই যেটা হচ্ছে রেস্ট প্রোটোকল ফলো করে। So, এখন আমরা যদি একটু দেখতে চাই যে হোয়াট ইজ রেস্ট রুলস। সো রেস্ট এপিআই বলতেছে যে আমাদের বেসিক্যালি একটা এপিআই এর মধ্যে এই তিনটা কম্পোনেন্ট থাকতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে ইউআরএল এন্ড পয়েন্ট, একটা হচ্ছে এইচটিটিপি ভার্ব, আর একটা হচ্ছে বডি। হ্যাঁ, তো একটু দেখি আমরা কিভাবে ইউআরএল এন্ড পয়েন্টটা কি জিনিস। সো এন্ড পয়েন্ট, আমরা যে ফুড পান্ডাটা দেখতেছিলাম, হ্যাঁ, সো ফুড পান্ডার মধ্যে আমাদের আমাদের কি হইতে পারে, আমাদের panda.com, এরপরে আমাদের আইটেমস, এরপরে হইতে পারে আমাদের পিৎজা। আবার ফুড পান্ডার মধ্যে কি শুধু আইটেমসই থাকবে? না, ফুড পান্ডার মধ্যে ইউজার্সও থাকতে পারে। ইউজার্সের মধ্যে থাকতে পারে, ইউজার্সের মধ্যে কে থাকতে পারে, ধরেন অ্যাডমিন, অ্যাডমিন হইতে পারে। আবার অ্যাডমিন না হয়ে এখানে হইতে পারে কমন ইউজার্স। সো এইগুলো হচ্ছে বেসিক্যালি এক একটা হচ্ছে এন্ড পয়েন্টের একটা এক্সাম্পল, ঠিক আছে? এই এন্ড পয়েন্টটা কি মিন করে? এটা হচ্ছে foodpanda.com ডোমেইনে যাবে, এর মধ্যে আইটেম যা আছে আইটেমের মধ্যে সব পিৎজা গুলোকে নিয়ে আসবে। এখন আমি একটা পিৎজা, এখন কোন একটা পিৎজা শপের আমি হচ্ছে লেটস সে ডিসক্রিপশন দেখতে চাই, ফর এক্সাম্পল চিজ। সো আমি যদি চিজের মধ্যে যাই, দেখেন এই ইউআরএলটাতে আমরা হিট করলাম। সো এই ইউআরএলটা যদি এখানে একটু লিখি, সেখানে কি আছে, foodpanda.com, একটু ফোন নাও একটু অমিট করি, foodpanda.com.bd, তারপর ওরা কই গেছে, রেস্টুরেন্টের মধ্যে গেছে। এরপরে এখানে একটা S7VK নামে একটা জিনিস আছে, এইটা হচ্ছে ওদের কোনো একটা ইউনিক আইডেন্টিফায়ার টু আইডেন্টিফাই চিজ বনানি। তারপরে ওরা দেখেন এই যে চিজ বনানি এই লোকেশনে গেছে। সো আমরা বেসিক্যালি আগে যেখানে ছিলাম অল পিৎজা গুলো পাইছে। সো এখানে ধরেন আমরা আইটেম রেস্টুরেন্টে যাইতে পারি, রেস্টুরেন্ট আমাদের প্রজেক্টের জন্য, দেন আমরা পিৎজা শপ দেখানোর জন্য পিৎজাস দেখাইলাম। এন্ড দেন আমরা যদি কোনো একটা স্পেসিফিক পিৎজা শপ দেখাইতে চাই, তাহলে আমরা এরকম আরেকটা এন্ড পয়েন্ট বানাইতে পারি। ইউজার যেটাতে ক্লিক করছে, ধরেন ডিগার্স অর ধরেন ডোমিনোস, ঠিক আছে? এরকম আমরা হচ্ছে এন্ড পয়েন্ট বানাইতে পারি। সো আমরা যেই রাউটটা হিট করতেছি ওই রাউটটাকে আমাদের বলা হচ্ছে একটা এন্ড পয়েন্ট, এপিআই এন্ড পয়েন্ট। এই এন্ড পয়েন্টের কাজ কি? এই এন্ড পয়েন্টের কাজ হচ্ছে ডেটাবেস থেকে এই রিলেটেড ডেটাগুলা তুলে নিয়ে আসে, অনলি এই রিলেটেড ডেটাটা, ঠিক আছে? সো আমি যখন চিজ বনানিতে আসলাম, অনলি চিজ বনানির মেনুটাই নিয়ে আসছে, এটা কিন্তু অন্য ডোমিনোজ বা পিৎজা বার্গ এগুলোরটা নিয়ে আসে নাই, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা প্রোটোকল যে আমাদের রেস্ট এপিআই হইতে হইলে ফার্স্ট অফ অল রেস্ট এপিআই এর একটা এন্ড পয়েন্ট থাকতে হবে। এন্ড এই এন্ড পয়েন্টটা আমাদের এনশিওর করতেছে যে আমরা অ্যাকচুয়ালি কি অ্যাক্সেস করতে চাচ্ছি ডেটাবেস থেকে। আমরা কি সব রেস্টুরেন্ট অ্যাক্সেস করতে চাচ্ছি, নাকি যারা শুধু পিৎজা বিক্রি করে ওই রেস্টুরেন্ট গুলো অ্যাক্সেস করতে চাচ্ছে, নাকি কোনো একটা স্পেসিফিক পিৎজা শপ
যে হচ্ছে পিৎজা বিক্রি করে ওইটা অ্যাক্সেস করতে চাচ্ছি। সো দিজ আর কল দা এন্ড পয়েন্টস। ওকে, তারপরে কি আছে? এইচটিটিপি ভার্ব। এইচটিটিপি ভার্ব হচ্ছে আমরা এই যে আমাদের এন্ড পয়েন্ট আছে, যে আমি এইটাই নিয়ে আসি যে foodpanda.com.bd, এখান থেকে আমরা কি করতেছি, আমরা হচ্ছে আমরা ডেটা গুলো গেট করতেছি, তাই না? এখানে তো আমরা কোনো কিছু পোস্ট করি না, এখানে আসার পরে আমরা কি দেখতেছি, আমরা হচ্ছে আমাদের কি কি টাইপস অফ পিৎজা আছে, তাই না? এগুলো দেখতেছি। সো এই এন্ড পয়েন্টটা হবে আমাদের এমন একটা এন্ড পয়েন্ট যে ডেটাবেস থেকে অনলি ডেটা গেট করবে। গেট করা মানে কি, শুধু অনলি ফেচ করে নিয়ে আসবে। আমরা যে সিলেক্ট কোয়েরি পড়ছি না, সিলেক্ট করি ডেটাবেস থেকে ডেটা গেট করে নিয়ে আসবে, ঠিক আছে? আবার এমন হইতে পারে যে আমি কোন একটা ইউজারকে লগ ইন করাইতে চাইতেছি, ঠিক আছে? আমি কোন একটা ইউজারকে লগ ইন করাইতে চাইতেছি, লগ ইন। এখন লগ ইন করাইতে হইলে আমার ফার্স্ট ইউজারের কাছ থেকে ইউজার নেম নিতে হবে, ইউজারের ইমেল নিতে হবে, এন্ড ইউজারের পাসওয়ার্ড নিতে হবে, পাসওয়ার্ড নিতে হবে। সো এরপরে এই এই যে হচ্ছে আমার ইউজারের নেম আর পাসওয়ার্ড, এটা ধরেন লগ ইন না, সাইন আপ করতেছে, সাইন আপ, ঠিক আছে, সাইন আপ করতেছে। সো এই যে ইউজারের নেম, ইমেল আর পাসওয়ার্ড, ঠিক আছে, ইমেল আর পাসওয়ার্ড, এইটা কি করতে হবে, আমাদের ডেটাবেজে স্টোর করে রাখতে হবে না? আদারওয়াইজ ওই ইউজারটা তো আমাদের সাইন আপ হবে না বা আমাদের সিস্টেমে রেজিস্টার হবে না। সো এখানে কি করতেছি যে আমরা লেটস সে এমন একটা এন্ড পয়েন্টে কল দিব, এখানে থাকবে হচ্ছে রেজিস্টার সাইন আপ, ঠিক আছে? সাইন আপ একটা এন্ড পয়েন্ট আমরা কল দিব, এবং এই সাইন আপ এন্ড পয়েন্টে আমরা বলে দিব যে তুমি এই ডেটাটা যে পাঠাইতেছি, এই ডেটাটাকে এই ডেটাটাকে পোস্ট করবা। কি করবা? পোস্ট করবা। সো পোস্ট হচ্ছে আরেকটা ধরনের এইচটিটিপি মেথড, যেইটা দিয়ে কোন একটা সার্ভার বুঝতে পারে, যেমন এই ব্যাকএন্ড সার্ভারটা বুঝতে পারে, আচ্ছা আমার এই এন্ড পয়েন্টটা হিট করছে বা এই এন্ড পয়েন্টটা কল দিছে, এই এন্ড পয়েন্টটা কি করতে চায়, ডেটাবেজে পোস্ট করতে চায় নাকি গেট করতে চায় না কোনো ডেটা আপডেট করতে চায়। সো এর জন্য এইটা যখনই আমরা ডেটাবেজে কোনো ডেটা পোস্ট করতে যাব, তখন আমাদের এই জায়গাটায় এই এপিআই এর যে এইচটিটিপি মেথড, এটা শুড বি পোস্ট, ঠিক আছে? এরপরে দেখেন আমরা যে পোস্ট করতে গেলাম, পোস্ট করার সময় আমরা ইউজারের ইমেইল এন্ড পাসওয়ার্ড সাথে সাথে সেন্ড করছি, ঠিক আছে? সো ইউজার ইমেইল আর পাসওয়ার্ড সেভ সেন্ড না করলে তো আমরা বেসিক্যালি সাইন আপ করতে পারবো না বা রেজিস্টার করতে পারবো না। সো এই যে ইউজারের যে ডেটাটা আমরা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ব্যাক এন্ডে পাঠাই দিলাম, এই ডেটাটাকে বলা হচ্ছে আমাদের এপিআই এর বডি, ঠিক আছে? এই বডিটা জেনারেলি জেসন ফরম্যাটের হয়, এই যে ফরম্যাটটা এটাকে বলা হচ্ছে জেসন ফরম্যাট। জেসন ফরম্যাট, জেসনের ফুল ফর্ম কি? জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ওকে, সো এখানে যদি আমরা আরেকটু ব্যাক করি, সো এখানে এই যে একটা রেস্ট এপিআই এর বেসিক্যালি তিনটা মেইন পার্ট আছে। একটা হচ্ছে এপিআই এন্ড পয়েন্ট, যেটা আমরা সোফার দেখছি। তারপর এপিআই এইচটিটিপি ভার্ব, এইচটিটিপি ভার্ব হচ্ছে গেট, পোস্ট, পুট এন্ড ডিলিট, এন্ড হচ্ছে বডি মেসেজ, বডি মেসেজটা এই যে একটা জেসন মেসেজ। সো এইটা হচ্ছে দিস ইজ হাউ এপিআই ইজ লুকস লাইক, ঠিক আছে? এখানে ফার্স্টে থাকবে কোন টাইপের, কোন কাজ করবে এপিআইটা, ওর হচ্ছে ওর এইচটিটিপি ভার্ব কি, তারপরে আমাদের এন্ড পয়েন্টটা থাকবে, এন্ড এন্ড পয়েন্টের মধ্যে আমাদের এন্ড পয়েন্টটা থাকবে, এন্ড দেন আরেকটা পার্ট থাকবে দ্যাট ইজ কল্ড বডি, ঠিক আছে? সো বডির মধ্যে এখানে সার্ভে আইডি, এনপিএস স্কোর, ফিডব্যাক এন্ড সো অন এন্ড সো ফর্থ এগুলো পাঠানো হয়েছে। ওকে, সো এখন আমরা যে কাজটা করতেছিলাম যে আমরা হচ্ছে একটা ইউজারকে রেজিস্টার করাবো। সো রেজিস্টার করানোর জন্য আমরা এই যে ডেটাটা, এই ডেটাটা এই ডেটাটা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে পাঠাই দিছি। সো আমরা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে এই ডেটাটা পাঠাইছি। এবার আমাদের সার্ভারে গেল, সার্ভার হচ্ছে ডেটাবেজের মধ্যে
ব্যাকএন্ড সার্ভারটা ডেটাবেজের মধ্যে একটা ইনসার্ট করে ফেললো। এখন আমাদের ইনসার্ট করা শেষ। এখন এইটা যে একটা সাকসেসফুল ইনসার্ট হয়েছে বা আদৌ এটা সাকসেসফুল হয়েছে কিনা, এটার একটা অ্যাকনলেজমেন্ট আমার অ্যাগেইন ইউজারকে দেখানো লাগবে না? ওর ইউজার কি বুঝবে যে ওর আসলে লগ ইনটা সাকসেসফুল হয়েছে কি হয় না? সো এই অ্যাকনলেজমেন্টটা বোঝার জন্য কি করবে, যখন ডেটাবেজের আমার ইনসার্ট কোয়েরিটা সাকসেসফুল হইলো, ডেটাবেজ এখান থেকে একটা আপডেট দিবে, এটা রেসপন্স দিবে। এই রেসপন্সটা এমন থাকতে পারে যে ওয়ান রো আপডেটেড। যারা এসকিউএল করছেন তারা জানেন যে ইনসার্ট সাকসেসফুল হইলে there are some specific messages that we can see in our database। ঠিক আছে, সো এই মেসেজটা আমাদের ব্যাকএন্ড সার্ভারে আসলো। সো ব্যাকএন্ড সার্ভার আবার ফ্রন্ট এন্ডে সেই মেসেজটা পাঠাই দিবে যে তোমার কোয়েরিটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। ঠিক আছে, সো এখন এই যে ব্যাকএন্ড আর ফ্রন্ট এন্ডের যে কমিউনিকেশনটা হবে, ব্যাকএন্ড আর ফ্রন্ট এন্ডের কমিউনিকেশনটা হবে, এটা অবশ্যই এপিআই এর থ্রুতে হইতে হবে। সো আমরা লগ ইনের জন্য যে এপিআইটা কল দিছিলাম, এই এপিআইটা যখন ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে গেছে, তখন এই ডেটা নিয়ে, এই বডির মধ্যে ছিল এই ডেটা। ঠিক আছে, এরপরে যখন ডেটাবেস থেকে এক্সিকিউট হইলো, ডেটাবেস থেকে এক্সিকিউশন ডান, তখন ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড কি ইনফরমেশন দিবে, তখন ও এই ডেটাটাকে চেঞ্জ করে তখন বলবে স্ট্যাটাস, স্ট্যাটাস দিল হচ্ছে সাকসেসফুল, সাকসেসফুল। আরেকটা দিল হচ্ছে কোড 200। সো ব্যাকএন্ড যখন ফ্রন্ট এন্ডকে, ব্যাকএন্ড যখন ফ্রন্ট এন্ডকে অ্যাকনোলেজমেন্টটা দিচ্ছে, তখন সেম এপিআই তে ও রেসপন্স হিসাবে স্ট্যাটাস কোড, স্ট্যাটাস কোড দিবে 200 এন্ড স্ট্যাটাসে বলে দিবে হচ্ছে সাকসেসফুল। যদি ইন কেস ও ডেটাটা রেজিস্টার করতে না পারে, তখন আনসাকসেসফুল এন্ড লেটস সে 400 একটা স্ট্যাটাস কোড দিয়ে দেবে। সো এই যে এপিআইটা আমাদের দরকার ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ডের ব্যাক এন্ডের সাথে কমিউনিকেট করার জন্য, প্লাস ব্যাক এন্ডেরও ফ্রন্ট এন্ডের সাথে কমিউনিকেট করার জন্য উই ইউজ দিস সর্ট অফ এপিআইস। আচ্ছা, সো এইটা হচ্ছে একটা রিকোয়েস্টের এপিআই, যেটার বডিটা এরকম থাকে, এন্ড এইটা হচ্ছে রেসপন্সটা কিভাবে পাঠায়। আচ্ছা, সো এখানে আছে কিছু এইচটিটিপি ভার্ব, যেটা আমরা এইমাত্র ডিসকাস করছি। ওয়ান ইজ পোস্ট, এরপর হচ্ছে গেট, পুট, প্যাচ এন্ড ডিলিট, এগুলো হচ্ছে এইচটিটিপি ভার্ব। তো পোস্ট দিয়ে আমরা কোনো একটা ডেটাবেজে ইনসার্ট করি বা ডেটা ক্রিয়েট করি, গেট দিয়ে ফেচ বা রিড করার জন্য, ডিলিট দিয়ে ডেটাবেজ থেকে ডিলিট করার জন্য, এন্ড আপডেট করার জন্য দেখেন দেয়ার আর টু সেপারেট এইচটিটিপি ভার্ব, ওয়ান ইজ পুট এন্ড ওয়ান ইজ প্যাচ। সো পুট কি করে, পুট হচ্ছে আপনি যদি এমন কোন ডেটা দেন, ফর এক্সাম্পল আপনার এখানে আপনি লেটস সে একটা ডেটা দিলেন হচ্ছে নেম এবিসি, পাসওয়ার্ড 123, and email abc@gmail.com। ঠিক আছে, সো এখন এটার কাজ হচ্ছে আপনি চান যে এবিসি যে ইউজারটা আছে, এটা হচ্ছে নিউ পাসওয়ার্ড, হচ্ছে নিউ পাসওয়ার্ড, A123। সো আপনি চান এই এই যে ইউজারটা আছে, এই ইউজারের পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য। ঠিক আছে, সো এর জন্য আপনি কি করবেন, আপনি হচ্ছে আপডেট ইউজ করতে পারেন, আপডেট ইউজ করতে পারেন। আপডেট ইউজ করলে আগে যেই এই ইউজারটা ছিল, এই ইউজারের পুরো ডকুমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আগে যেই নামটা ছিল,
এইটা হচ্ছে ধরেন আপনি যদি এইবার ভুলবশত একটা কমা দিয়ে দেন, তাহলে এবিসি চেঞ্জ হয়ে এবিসি সেমিকোলন হয়ে যাবে, ঠিক আছে? সো পুরো ডকুমেন্ট, এন্টায়ার ডকুমেন্ট, নেম, ইমেল, পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, এগুলো হচ্ছে পুরো চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। আর যদি আপনি এখানে শুধু প্যাচ করেন তাহলে যেই জিনিসটা আপনার অলরেডি এক্সিস্ট করে, লেটস সে আপনার ডেটাবেজের মধ্যে নিউ পাসওয়ার্ডটা এক্সিস্ট করে না, ঠিক আছে? সো নিউ পাসওয়ার্ডে কোনো কাজ হবে না, শুধু পাসওয়ার্ডটা হচ্ছে চেঞ্জ হবে, ঠিক আছে? সো আপনার ডেটাবেজের মধ্যে ধরেন একটা টেবিল আছে, টেবিলের মধ্যে নেম, ইমেল আর পাসওয়ার্ড আছে। সো ও শুধু চেঞ্জ করবে এই যে নেম, ইমেল আর পাসওয়ার্ড ফিল্ডটা। সো নেমটা চেঞ্জ করে ধরেন নেম কমা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা চেঞ্জ করে এটা দিলাম, বাট নিউ পাসওয়ার্ড নামে কোনো ফিল্ড নাই। সো এইটা হচ্ছে চেঞ্জ হবে না, বাট আপডেট করলে পুরো ডকুমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। দিস আর দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। এইটা হচ্ছে আমরা যখন নো এসকিউএল ইউজ করি বা মঙ্গোডিবি ইউজ করি তখন এই আপডেট আর প্যাচ আর মোস্টলি ইউজ। ওকে, সো এটা বেসিক্যালি, আচ্ছা, সো বেসিক্যালি একটা প্রজেক্টের ওয়ার্ক ফ্লো হচ্ছে এইটাই, যে আমাদের কিভাবে একটা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে রিকোয়েস্ট যায়, এন্ড ব্যাক এন্ড থেকে কিভাবে অ্যাগেইন কোনো রেসপন্স আমাদের ফ্রন্ট এন্ডে আসে। এবার এই যে আমাদের একটা পার্ট আছে যেটা নিয়ে আমরা কোনো কথা বলি না, ডিবি কোয়েরি। সো ডিবি কোয়েরিটা নিয়ে একটু কথা বলবো। ডিবি কোয়েরি কি? ডেটাবেজের সাথে কথা বলা। ডিবি কোয়েরি কখন লাগে? আমাদের একটা যখন ব্যাক এন্ড সার্ভার বা কোনো একটা সার্ভার যখন আমাদের ডিবি এর সাথে কথা বলতে চায়, ডেটাবেজের সাথে। সো এই কোয়েরিও ডিফারেন্ট টাইপের হয়। এসকিউএল আমরা দেখছি আগে, নো এসকিউএল হয়, দেন কিছু গ্রাফ রিলেটেড হচ্ছে ডেটা, মানে কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, গ্রাফ কিউএল, এন্ড ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আমাদের কোয়েরি ল্যাঙ্গুয়েজ হয়। সো আপনারা যদি কেউ রিলেশনাল ডেটাবেজ ইউজ করেন তাহলে হচ্ছে আপনাদের এসকিউএল ইউজ করতে হবে, এন্ড কেউ যদি মঙ্গোডিবি ইউজ করেন বা নন রিলেশনাল ইউজ করেন তাহলে হচ্ছে আপনারা এই যে নো এসকিউএল কোয়েরি ইউজ করবেন। আচ্ছা, সো এইটা গেল হচ্ছে আমরা কিভাবে একটা প্রজেক্টকে একটা কিভাবে কাজ করে বা একটা প্রজেক্ট বানানোর জন্য কি কি আমাদের শিখতে হবে, এটা হচ্ছে আমরা একটু এক্সপ্লোর করলাম। এইবার দেয়ার আর সাম গুড প্র্যাকটিসেস যেটা হচ্ছে জেনারেলি আমরা ফলো করে থাকি টু বিল্ড আ স্কেলেবল সফটওয়্যার, ঠিক আছে? সো গুড প্র্যাকটিসের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আর্কিটেকচার। সো আমাদের কোড বেসটা কিভাবে সাজানো থাকবে, যেমন আমরা যদি আহ আমাদের যে গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভে আমরা সেমিস্টার ওয়াইজ অনেক ইনফরমেশন সেভ করে রাখি না? যেমন আমাদের মনে করেন যে ফল 26-এ বা স্প্রিং 26-এ আমরা যেসব কোর্স করতেছি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফোল্ডার করে রাখি, এন্ড ফোল্ডারের মধ্যে গেলে আমরা ইজিলি জিনিসটা খুঁজে পাই। চিন্তা করেন আপনি আপনার ইউনিভার্সিটি লাইফের সব কোর্স গুলা যদি আরবিটারি ভাবে একটা ড্রাইভে আপনি রাখতেন, তাহলে আপনার যখন যেটা দরকার হইতো, লেটস আপনি প্রিপারেশন নেবেন ইন্টারভিউ এর জন্য, আপনি কি ওটা পারতেন? পারা যাইতো না, তাই না? সো আমরা সবসময় অর্গানাইজড ভাবে কোনো ডেটা বা ডকুমেন্ট রাখার ট্রাই করি, যাতে করে আমরা সহজে ওই জিনিসটা খুঁজে পাই বা আমাদের ইজি অ্যাক্সেস করা যায়। ফর এক্সাম্পল আমরা এই জিনিসটা অন্য কারোর সাথে যদি শেয়ার করি আপনার কোর্সের রিসোর্স, ইন দ্যাট কেস ওই লোকটাও যাতে বা আপনার ফ্রেন্ডটাও যাতে সহজে খুঁজে পায় যে কুইজ কোনগুলা ছিল, দেন অ্যাসাইনমেন্টস কি কি ছিল। সো এগুলো সব আলাদা আলাদা করে আমরা সুন্দরভাবে ফোল্ডার করে রাখি। সিমিলার ভাবে আমরা যখন কোনো একটা প্রজেক্ট তৈরি করব, আমরাও রেসপন্সিবিলিটি অনুযায়ী, যে আমাদের কোন পার্টের রেসপন্সিবিলিটি কি, এই অনুযায়ী আমরা কোডটাকে সাজায় বা ফোল্ডার মেনটেন করে রাখবো, ঠিক আছে? সো আর্কিটেকচারের কথা বললে ফার্স্ট অফ অল যেটা করা যায় সেটা হচ্ছে ক্লায়েন্ট এন্ড সার্ভার। ক্লায়েন্ট সার্ভার হচ্ছে আর্কিটেকচার। সো ক্লায়েন্টের মধ্যে জেনারেলি কি থাকে? ক্লায়েন্টের মধ্যে জেনারেলি আমাদের যে ফ্রন্ট এন্ডের যেই সার্ভারটা, এফি সার্ভার, এইটা হচ্ছে আমরা ক্লায়েন্ট নামে একটা ফোল্ডারের মধ্যে রাখি, এন্ড আমাদের সার্ভারের মধ্যে বেসিক্যালি আমরা ব্যাক এন্ড সার্ভারটাকে রাখি, বি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দুইটা ফোল্ডার থাকে,
একটা ফোল্ডারের মধ্যে আমরা ফ্রন্ট এন্ডের কাজ করি, আর একটা ফোল্ডারের মধ্যে আমরা ব্যাক এন্ডের কাজ করি। সো এইটাকে যদি একটু ভিজুয়ালাইজ করতে চাই আমরা, এটা হচ্ছে আমাদের পিকচার, ঠিক আছে। সো আমাদের এখানে হচ্ছে ব্যাক এন্ড সার্ভারটা আছে, আর এইখানে হচ্ছে ফ্রন্ট এন্ড সার্ভার গুলো আছে, ঠিক আছে। সো এই ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড সার্ভার দুইটা আলাদা আলাদা জায়গায় হোস্ট করা বা ডিপ্লয় করা, এরা হচ্ছে ওভার দ্য ইন্টারনেট একজন আরেকজনের সাথে কথা বলে। সো এটা খুবই সিম্পল একটা আর্কিটেকচার, জাস্ট দুইটা ফোল্ডারে আমাদের পুরো এন্টার প্রজেক্টটাকে আমরা সেগ্রিগেট করে রাখি। এর পরে যেই আর্কিটেকচারটা আছে, এটা হচ্ছে আমাদের এমভিসি আর্কিটেকচার, ঠিক আছে। সো এমভিসি আর্কিটেকচার কি করে? এমভিসি আর্কিটেকচারের তিনটা পার্ট, একটা হচ্ছে মডেল, একটা হচ্ছে ভিউ, আর হচ্ছে কন্ট্রোলার। ঠিক আছে। সো ফার্স্টে আসি ভিউ। ভিউ যেই ফোল্ডারটা, ভিউ নামে একটা ফোল্ডার থাকবে, এই ফোল্ডারের মধ্যে আমাদের ফ্রন্ট এন্ড যে সার্ভারটা থাকবে বা ফ্রন্ট এন্ড যেই ফ্রেমওয়ার্কটা ইউজ করব, ওই 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 সব কাজগুলো হচ্ছে আমরা ভিউ ফোল্ডারের মধ্যে রাখবো, ঠিক আছে। তারপরে মডেলের মধ্যে কি থাকবে? মডেলের মধ্যে এই যে আমাদের ডেটাবেজের স্কিমা গুলা, যে আমাদের ডেটাবেজে কয়টা টেবিল থাকবে, এই প্রত্যেকটা টেবিলে কি কি কলামস থাকবে, সো এই জিনিসগুলা থাকে হচ্ছে আমাদের মডেলের মধ্যে। তো মডেলের মধ্যে আমাদের ডিবি ডিবি কানেকশন, তারপর হচ্ছে স্কিমা, এই জিনিসগুলো হচ্ছে আমরা মডেল যে ফোল্ডারটা থাকে এইগুলো রাখি। এন্ড কন্ট্রোলারের মধ্যে বেসিক্যালি আমাদের বিজনেস লজিক গুলো থাকে। লজিক, বিজনেস লজিক কি জিনিস? ফর এক্সাম্পল, আপনি আপনাদের ওয়েবে লেটস সে চান অথেন্টিকেশন করার জন্য, যেটা হচ্ছে যে ডাব্লিউটি অথেন্টিকেশন। সো এইটার একটা লজিক আছে। তারপর আপনার লজিক আছে যে আপনার যে ইউজার, ইউজারের ক্যাটাগরি হবে দুইটা টাইপের, একটা হচ্ছে অ্যানোনিমাস ইউজার, আর একটা হচ্ছে কমন ইউজার। কমন ইউজার, সো অ্যানোনিমাস ইউজাররা হচ্ছে এদের হচ্ছে সাইন আপ করার দরকার নাই বা লগ ইন করার দরকার নাই। এরা হচ্ছে কিছু ডেটা, কিছু স্পেসিফিক ডেটা এরা লগ ইন না করেও দেখতে পারবে। বাট যখনই কোনো একটা ডেটা দেখার পরে কোনো একটা খাবার অর্ডার দিতে গেল, তখন তাকে অবশ্যই তাকে সাইন ইন করতে হবে, হ্যাঁ। সো যখনই সে সাইন ইন করে যাবে, তখনই সে আপনার একটা কমন ইউজার হয়ে যাবে। সিমিলারলি এই যে লজিক্যাল কন্ডিশন গুলা, যে অ্যানোনিমাস ইউজার একটা ভিউ দেখতে পাবে, কমন ইউজার আরেকটা ভিউ দেখতে পাবে, অর্ডার করার জন্য তাকে অবশ্যই সাইন আপ করা লাগবে, অর্ডার করার জন্য তাকে ফোন নাম্বার অবশ্যই দিতে হবে, দেন অ্যাডমিনের জন্য আলাদা ভিউ থাকবে। সো এই যেইগুলা লজিক, এইগুলা এক একটা বিজনেসের এক এক রকম লজিক থাকে। ফর এক্সাম্পল, ফুড পান্ডার লজিক আর হচ্ছে আমাদের লেটস সে পাঠাও ফুডের লজিক, দে আর নট নেসেসারিলি বি সেম। সো এই যে লজিক গুলা থাকে, বিজনেস স্পেসিফিক লজিক, এই লজিক গুলো আমরা কন্ট্রোলারের মধ্যে লিখে থাকি। ফর এক্সাম্পল, আমাদের ইউজার ম্যানেজমেন্টের জন্য ইউজার কন্ট্রোলার, দেন আমাদের ধরেন আমাদের ধরেন হচ্ছে কি কন্ট্রোলার থাকতে পারে, লেটস অর্ডার করার জন্য অর্ডার কন্ট্রোলার। সো এরকম প্রত্যেকটা টাস্কের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কন্ট্রোলার বানাইতে পারি। সো এই জিনিসগুলা জেনারেলি, যেমন অথেন্টিকেশনের জন্য অথ কন্ট্রোলার। সো কন্ট্রোলারের কাজ হচ্ছে এই বিজনেস লজিক গুলা ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এমভিসি আর্কিটেকচার। সো এমভিসি যদি আমরা একটা ছবি দেখতে চাই, there is a picture. সো আপনি অ্যাজ এ ইউজার, আপনি হচ্ছে ফার্স্টে একটা রিকোয়েস্ট করলেন। সো আপনার রিকোয়েস্টটা, আপনি কোনো একটা প্রোডাক্ট নিতে চান। সো এই প্রোডাক্ট নেওয়ার রিকোয়েস্টটা প্রথমে হচ্ছে আপনার কন্ট্রোলারে যাবে। সো কন্ট্রোলারে যে ঠিক ঠিক করবে, ডিসাইড করবে যে এই ইউজারটা কি আদৌ প্রোডাক্টটা নিতে পারবে কিনা, এন্ড
এই ইউজারটা অথেন্টিকেটেড কিনা। সো এই জিনিসগুলা ও হচ্ছে এখানে লজিকটা চেক করবে, করার পরে ও হচ্ছে ডেটাবেস বা মডেলের কাছে যাবে, মডেলের কাছে যেয়ে বলবে যে ওকে তুমি আমাকে এই প্রোডাক্ট গুলা দাও। তো তখন এই প্রোডাক্টটা হচ্ছে আবার মডেলটা কন্ট্রোলারের কাছে ব্যাক করবে। এখন কন্ট্রোলারের কাছে যখন প্রোডাক্টটা ব্যাক করলো তখন তো কিছু ডেটাবেজের রো, বাট আমরা যখন কোনো একটা ফ্রন্ট এন্ডে দেখি তখন সুন্দর করে কার্ড 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 হিসেবে দেখি না। তো এর জন্য কি করবে, এই ডেটাটা নিয়ে কন্ট্রোলার হচ্ছে আমাদের ভিউ এর কাছে পাঠাবে। সো ভিউ এর মধ্যে থাকে কি, এই যে আমাদের জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক গুলা, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কটা। সো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কটা এই ডেটা গুলাকে সুন্দর সুন্দর কার্ডের উপরে র্যাপ করবে, যে এই ডেটা গুলা কোনো কার্ডে বসাবে, বসার পরে এই জিনিসটা হচ্ছে আমাদের কন্ট্রোলার কাছে আবার ব্যাক করবে, এন্ড ব্যাক করার পরে কন্ট্রোলারটা আমাদের লাস্টলি এই যে ইউজারের কাছে এই ডেটাটা পাঠাবে। এখন এই যে মডেলের সাথে যে কন্ট্রোলারের কানেকশন, বা ইউজার যখন কন্ট্রোলারে কল দিল তখন কোন 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 কন্ট্রোলারে হিট করবে, ফর এক্সাম্পল ও কি প্রোডাক্টের ডেটা চাচ্ছে, নাকি আপনার হচ্ছে আহ, ও হচ্ছে লোকেশনের ডেটা চাচ্ছে, নাকি ওর প্রোফাইলের ডেটা চাচ্ছে। সো এর জন্য আমাদের একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে রাউট। সো ইউজার ফার্স্টে কোন একটা রাউট চুজ করে যে কোন রাউটে যাইতে চায়। সো ওই রাউটটা ইন দিস কেস গেট এ প্রোডাক্ট, এই রাউট। সো যেহেতু আমাদের ইউজার প্রোডাক্ট চাইতেছে, সো অবভিয়াসলি কন্ট্রোলার কি করবে, যে প্রোডাক্টের রাউটে হিট করে মডেল থেকে ডেটা নিয়ে আসবে। ঠিক আছে। সো এই জিনিসগুলো কি করে, একটা বড় প্রজেক্টকে ছোট ছোট মডিউলে ডিভাইড করে। এন্ড ছোট ছোট মডিউলে ডিভাইড করার দেয়ার আর প্লেন্টি অফ বেনিফিটস। প্রথম কথা হচ্ছে আপনি ধরেন আপনি একটা কন্ট্রোলারে কাজ করতেছেন, এন্ড আপনার ফ্রেন্ড তখন মডেলে কাজ করতে পারবে বা অন্য আরেকটা কন্ট্রোলারে কাজ করতে পারবে। এন্ড দেন একটা কন্ট্রোলারের সমস্যা হইলে, লেটস সে আপনার অথেন্টিকেশনের সমস্যা হচ্ছে, বাট অথেন্টিকেশনের সমস্যা হইলে ইউজারের প্রোফাইলে কোনো প্রবলেম হবে না। সো দেয়ার আর প্লেন্টি অফ বেনিফিটস। আপনারা যদি কেউ সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেন পরে, উইল গেট টু নো মোর অ্যাবাউট দিস। বাট আই সাজেস্ট যে আপনাদের প্রজেক্টে একটা আর্কিটেকচার থাকা উচিত। ওকে। সো এমভিসির পরে আরো কিছু আর্কিটেকচার আছে, যেমন CQRS আর্কিটেকচার আছে একটা, দেন হচ্ছে আমাদের রিপোজিটরি আর্কিটেকচার এন্ড সো অন এন্ড সো ফর্থ। ঠিক আছে। সো there are lot of architecture যেটা ফলো করে আমরা অনেক স্কেলেবল প্রোডাক্ট বানাইতে পারি। বাট ফর নাও আপনারা এই দুইটা যেহেতু আমি দেখাইলাম, ইউ গেস ক্যান চুজ এনি অফ দেম। আচ্ছা। সো এই গেল হচ্ছে আমাদের আর্কিটেকচার রিলেটেড জিনিসপাতি, এন্ড তারপরে there are three more things that we need to know to build our project. একটা হচ্ছে গিট and GitHub. ওকে। সো আমরা কি গিট কি জিনিস সেটা জানি, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গিট এন্ড গিটহাব? এনিওয়ান হিয়ার? স্যার গিটহাব তো প্ল্যাটফর্মটা যেখানে মানে আমরা পুশ করছি বা ইয়া করছি। গিট আই থিঙ্ক প্রসেসটাকে বলে, পুশ করার প্রসেসটা। রাইট, ইউ আর অন দ্য সেম, দ্য কারেক্ট ট্র্যাক। সো বেসিক্যালি গিট যেটা হচ্ছে, গিট ইজ আ টুল। ঠিক আছে। সো আমি যদি একটু দেখাই, সো গিট হচ্ছে, গিট যদি আপনি আপনার পিসিতে ইনস্টল দেন, আপনি এরকম একটা CLI ইউজ করতে পারবেন। ঠিক আছে। যেটা হচ্ছে আপনাকে একটা কোড, একটা কোডের স্ন্যাপশট নিতে হেল্প করবে, স্ন্যাপশট নিতে হেল্প করবে। ঠিক আছে। সো এই স্ন্যাপশটের কাজ কি, ধরেন আপনি প্রথম দিনে বা আপনারা প্রজেক্ট করবেন অনেকেই গ্রুপে। ঠিক আছে। সো এক একজন এক একটা কাজ করতেছি ডিফারেন্ট জায়গায়। তারপরে পরের দিনে, প্রথম দিনে আমরা ধরেন A B C এই তিনটা ফাইলে তিনজনে কাজ করলাম। এখন আমরা যখন দ্বিতীয় দিনে চলে আসলাম, দ্বিতীয় দিনে আমাদের বেসিক্যালি আবার
এ ফাইলে কাজ করা লাগতেছে আর বি ফাইলে কাজ করা লাগতেছে। এইবার এ ফাইলের কাজটা একটু বড়, এ দেখে আমরা দুইজন কাজ করতেছি, ধরেন পার্সন 1 আর পার্সন 3 কাজ করতেছি, আর বি ফাইলে কাজ করতেছি পার্সন 2। সো এখন দেখেন, এই যে এ ফাইলে আমরা যে দুইজন কাজ করতেছি, প্রথম কথা কি হচ্ছে, আগের দিনের থেকে নতুন কাজ অ্যাড হচ্ছে না। সো এই যে নতুন কাজটা অ্যাড হইলো আমাদের আমাদের প্রজেক্টে, এই নতুন কাজটা অ্যাড হওয়ার কারণে আমাদের তো আগের দিনের কাজ নষ্ট হয়ে যাইতে পারে, তাই না? সো আমরা কি করি, যে প্রথম দিনে যেই কাজটা করছি এইটা হচ্ছে সেভ করে রাখি, যাতে করে দ্বিতীয় দিনে যেই কাজটা করলাম এইটা যদি আমাদের কোনো সমস্যাও হয়, আমরা একদম ফার্স্টের দিনে আবার ব্যাক করে যাইতে পারি। সো এই যে কোডটাকে সেভ করে রাখা বা কোডটাকে স্ন্যাপশট নিয়ে রাখা, এই স্ন্যাপশট ম্যানিপুলেশনের কাজটা করে গিট। যে আপনি কিভাবে গিটটাকে কোডটাকে সেভ করতে চান, আপনি আবার কোডটাকে রিস্টোর করতে চান, and then lots of things, pull, push, merge, and there are several things that you can do with git. আর গিট হাবটা কি? গিট হাবটা হচ্ছে একটা অনলাইন স্টোরেজ। ফর এক্সাম্পল আমাদের গুগল ড্রাইভ একটা স্টোরেজ। সো এইখানে আপনারা এই কাজগুলাকে, এই যে এ বি সি তিনজনের তিনটা যে কাজ করলেন, এই কাজটাকে একসাথে আপনি রাখতে পারেন। সো এটা হচ্ছে স্টোরেজ। স্টোরেজে থাকার সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনারা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যে যেখানেই আছেন সেখানে বসে কাজ করতে পারবেন। সো এটা হচ্ছে একটা স্টোরেজ। আর গিট হচ্ছে দ্য ফাংশনালিটি ইটসেলফ which is used to take the snapshot of your code. So এটা হচ্ছে আমাদের গিট এন্ড গিটহাব, এন্ড এটা তো একদম ম্যান্ডেটরি টু বিল্ড আ প্রজেক্ট, ঠিক আছে? সো দিস ইজ ট্রিপল স্টার টাইপ ইম্পর্টেন্ট। আচ্ছা, so some of we have already known about this git and github, but যারা আমরা জানি না, I highly suggest watch some tutorials. There are lots of tutorials are there. আমরা আপনারা যদি চান, we can also provide some resources for git and github, or maybe we'll provide some resources actually for git and github. So as early as possible, you guys try to be familiarized with these two concepts, ঠিক আছে? আচ্ছা, এরপরে গিট এন্ড গিটহাব এর পরে there are two things I guess. One is cache and cookies. আচ্ছা, so cache and cookies. Okay, so cache and cookies এর মধ্যে ডিফারেন্স কি? Does anybody know? বা ক্যাশ কি জিনিস and cookie কি জিনিস? Anyone? Strange, nobody knows. স্যার ক্যাশ হলো গিয়ে একটা মানে হায়ার মেমোরি হায়ারার্কিতে পড়ে, Mhm. যেখানে ইমিডিয়েট ডেটা গুলা রাখা হয়। স্যার ক্যাশ হচ্ছে কাইন্ডা স্যার আমরা যখন ওয়েবসাইট লোড করি তখন হচ্ছে মানে আমাদের প্রিভিয়াস লোডেড ওয়েবসাইট গুলো যাতে একটু ফাস্ট লোড হয়, সো কিছু ইনফরমেশন Mhm. হচ্ছে স্টোর করা থাকে ডিভাইসে, That's very good. স্টোর করে। আর স্যার কুকিজ গুলো হচ্ছে স্যার আমরা যে লগইন করার সময় স্যার আমরা যে কিছু ক্রেডেনশিয়ালস দেই বা কিছু পারমিশন যেগুলো দেই ওগুলো হচ্ছে কুকিজে স্টোর থাকে। স্টোর করা থাকে। গাইজ, আপনারা আপনাদের আইডি গুলো একটু বলেন। ভেরি গুড। স্যার আমার আইডি? হ্যাঁ, আপনার আইডি। স্যার 233 233 01 01 392। 392। আর আপনি একটু বলেন। উম্মা জি স্যার, উমামা সামিয়া। সামিহা 2330 2330 1175। 1175. Okay. Okay, very good. Very good for your response. Cache and cookie, so both are storage, right? So both are storage. এখন cache and cookies আমরা কখন ইউজ করব? ক্যাশ জেনারেলি, ক্যাশ আপনারা যেটা বলছেন যে আমাদের একটা
আমরা যদি মেমোরি হায়ারার্কি দেখি তাহলে হচ্ছে আমাদের খুবই উপরের দিকে থাকে মেমোরি হায়ারার্কি। ফর এক্সাম্পল আমরা যে এসএসডি বা এইচডিডি ইউজ করি এগুলোর থেকে অনেক হাই স্পিডে আমাদের ডেটা প্রসেস করতে পারে, রিড অ্যান্ড রাইট করতে পারে। বাট ইন ডেভেলপমেন্ট আমরা ক্যাশটা কি ইউজ করি, আমরা যখন কোনো ওয়েবসাইট ফ্রিকুয়েন্টলি ভিজিট করি। ডিড ইউ গাইজ নোটিস যে আপনারা ধরেন কোনো একটা পেজ ফর দ্য ফার্স্ট টাইম ভিজিট করতেছেন, ইট টেক আ লট অফ টাইম টু মানে সি দ্যাট ওয়েবসাইট। বাট আপনি যখন ওইটাকে রিপিটেডলি কয়েকদিন ভিজিট করতেছেন তখন দেখবেন যে ইটস গ্র্যাজুয়ালি বিকাম ফাস্টার টু গেট দ্য রেসপন্স ফ্রম দ্যাট ওয়েবসাইট। সো এইটা কি হয়, আপনার ওয়েবসাইটে ওই ওয়েবসাইটটাকে আপনি আপনার যে ব্রাউজার হচ্ছে ক্যাশ করে রাখে, যে আমার ইউজারটা এখানে বেশি যাইতেছে, তার মানে এই এই ওয়েবসাইটটাকে আমাকে তাড়াতাড়ি লোড করাইতে হবে। এন্ড ক্যাশ কি কি করতে পারি, আমাদের এই যে ফুড পান্ডায় যদি আমরা দেখি, এখানে এখানে আমরা ফুড পান্ডায় হিট করার পরে দেখবেন যে এখানে আমাদের একটা আইকন থাকবে ফুড পান্ডার, ঠিক আছে। তারপরে আমাদের ফুড পান্ডার একটা ব্যানার থাকে, ব্যানারের মধ্যে কিছু পিকচার থাকবে। ফর এক্সাম্পল এই যে ব্যানারটা থাকে, এখানে এই যে আইকনটা থাকে, দেন দেয়ার আর সাম ইমেজেস, কিছু কিছু ওয়েবসাইটে হিরো সেকশন থাকে ওইগুলোর ইমেজেস। সো এই জিনিসগুলোকে ওরা স্টোর করে রাখে হচ্ছে ক্যাশের মধ্যে। এগুলোকে স্টোর করতে হইলে বারবার আমার ডেটাবেস বা হচ্ছে কোনো সিডিএন এ কল করে এই ইমেজ গুলো আমাদের আনতে হয় না। হুম। আর কুকি কি করে, এন্ড ওয়ান মোর থিং, ক্যাশের স্টোরেজটা অনেক বেশি থাকে। মানে ধরেন লেটস এখানে 5 to 10 MBs ডেটা রাখা যায়, বা মেবি মোর দ্যান দ্যাট, আমি এক্সাক্ট নাম্বারটা মনে নাই। বাট কুকিজের মধ্যে কি হয়, কুকিজের মধ্যে আমাদের স্টোরেজটা থাকে কম, স্টোরেজটা থাকে কম। এন্ড কুকিজের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক আছে। এইটা হচ্ছে আমরা যখন এই যে কোন একটা এপিআই তৈরি করি, আমরা একটু আগে দেখছি যে আমরা ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ড কমিউনিকেট করার জন্য আমরা এপিআই তৈরি করি। এন্ড এপিআই এর ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন আমরা দেখছি, যে একটা হচ্ছে আপনার এপিআই এর এন্ড পয়েন্ট আছে, দেন এপিআই এর হচ্ছে গেট, পোস্ট, পুট, ডিলিট, এগুলো হচ্ছে এইচটিটিপি ভার্বস আছে এন্ড সো অন এন্ড সো ফর্থ, ঠিক আছে। সো এই জিনিসগুলা আমাদের এই কুকিটাকে অ্যাক্সেস করতে পারে। সো কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কুকিটাকে অ্যাক্সেস করতে পারি। এন্ড এই কুকিটা, এই কুকির মধ্যে লেটস একটা ডেটা আছে, লেটস এ রোলের মধ্যে হচ্ছে অ্যাডমিন, ঠিক আছে। এই কুকির মধ্যে যে ডেটাটা, এই ডেটাটা আমরা কোন একটা রিকোয়েস্ট, এইচটিটিপি রিকোয়েস্টের সাথে সার্ভারে পাঠাইতে পারি। এইচটিটিপি রিকোয়েস্টের সাথে আমরা এটাকে সার্ভারে পাঠাইতে পারি। সো দিস ইজ দ্য মেইন বেনিফিট অফ কুকি। সো কোন একটা রিকোয়েস্টের সাথে আমরা এই কুকির ডেটাটাকে সার্ভারে পাঠাইতে পারি। তাহলে সুবিধা কি, আপনারা এই যে অনেকে অথেন্টিকেশন দেখছেন না, যে রোল বেসড অথেন্টিকেশন করে, বা হচ্ছে আমরা টোকেন ইউজ করে, জেডব্লিউটি টোকেন ইউজ করে অথেন্টিকেট করি। সো এই অথেন্টিকেশনের ডেটাটা আমাদের ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে পাঠাইতে হবে, ঠিক আছে, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে পাঠাইতে হবে। সো এই পাঠানোর জন্য আমাদের যে মেকানিজমটা ইউজ করা হয় এটা হচ্ছে কুকি। কারণ কি, কুকিকে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে অ্যাক্সেস করতে পারি, এন্ড কুকিতে রাখাটা ইজ আ বিট সিকিউর। সো আপনারা যখনই দেখবেন যে কোনো অথেন্টিকেশন রিলেটেড বা টোকেন রিলেটেড কিছু সেভ করা লাগবে, এইটাতে হচ্ছে আমরা কুকিতে সেভ করব। বুঝতে পারছি? So these are the basically difference between cache and cookie. কুকিজের মধ্যে কম স্টোরেজ থাকে, এন্ড কুকির মধ্যে ডেটা গুলা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্টে অ্যাড করে সার্ভারের কাছে পাঠানো যায়, যেইটা ক্যাশের ডেটাটাকে পাঠানো যায় না। ক্যাশ ইজ জাস্ট স্টোরেজ। ওকে, সো ক্যাশ এন্ড কুকি বাদেও দেয়ার আর মাল্টিপল টাইপস অফ স্টোরেজ ইন আওয়ার ব্রাউজার। একটাকে হচ্ছে আমরা বলি লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ। স্যার ক্যাশ আর কুকিজ কি আমাদের মানে পার্সোনাল স্টোরেজ গুলো ইউজ করে? রাইট, আমাদের ব্রাউজারের একটা স্টোরেজ থাকে। আমি যদি আপনাদের দেখাই, এখানে অ্যাপ্লিকেশনে যাব, এই যে দেখেন আমাদের ক্যাশ স্টোরেজ, এখন ক্যাশে আমার কিছু নাই। বাট যদি আমি কুকিতে যাই, আনফরচুনেটলি কুকিতেও এখন কিছু নাই। বাট লেটস আমি গুগল স্কলারে,
এই যে কুকিতে যখন স্কলারে গেলাম, দেখেন এই স্কলার হচ্ছে আমাদের ই করে, স্কলারের যে ডোমেইনে ভিজিট করছে ওরা কুকির মধ্যে এই ডেটাগুলো রেখে দিচ্ছে। সো ইয়েস, ওরা হচ্ছে আমাদের এই ব্রাউজারের স্টোরেজটা ইউজ করে। সো বেসিক্যালি ওকে, আচ্ছা। সো দিজ আর ক্যাশ এন্ড কুকিজ, এন্ড এছাড়াও এই টাইপের হচ্ছে আমাদের স্টোরেজ আছে। সো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরেজ গুলো ইউজ করি। লোকাল স্টোরেজের মধ্যে আমরা জেনারেলি ডেটা স্টোর করা হয়, এবং এইটার একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে আপনি আহ, মানে আপনি যদি নিজে থেকে লোকাল স্টোরেজ ক্লিয়ার না করেন তাহলে ডেটাগুলো পারসিস্ট করে, মানে ডেটাগুলো চলে যায় না। আর সেশন স্টোরেজ হচ্ছে ট্যাব স্পেসিফিক, একটা ট্যাবের মধ্যে ডেটা যদি আপনার রাখতে হয় তখন হচ্ছে আপনি সেশন স্টোরেজ ইউজ করতে পারেন, বাট অ্যাজ সুন অ্যাজ ইউ ক্লোজ দ্যাট ট্যাব এই ডেটাটা মানে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, সো দিজ আর ডিফারেন্ট টাইপ অফ স্টোরেজ যেটা হচ্ছে আমরা ইউজ করি টু ডেভেলপ আওয়ার প্রজেক্ট। So okay, so this is basically the overview of uh, of how we can build a project. Anyone have any questions? Sir, do you have any video suggestion যে কোত্থেকে আমরা এগুলো আরো ডিটেইলসে শিখতে পারবো? আমার কাছে there is a list যেখানে আমি সব, মানে এটা হচ্ছে সেন্ট্রালি লিস্ট তৈরি করা যেখানে হচ্ছে আপনাদের এই প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের টিউটোরিয়ালস দেয়া আছে। এখন এই সব ফ্রেমওয়ার্ক গুলো তো আপনার শেখা লাগবে না, তাই না? আপনি জাস্ট ফ্রন্ট এন্ডের জন্য একটা শিখবেন, ব্যাক এন্ডের জন্য একটা শিখবেন। সো দ্যাট আই ক্যান প্রোভাইড ইউ, যে কোন কোন জিনিসগুলা কই কই লিঙ্ক থেকে অ্যাক্সেস করতে পারবেন। স্যার প্লিজ একটু দিয়ে দেন তাহলে। ওকে ওকে, অলরাইট, আমি এটা দিয়ে দিব। Alright, so now we are done with the first section of our lab. আমরা বেসিক্যালি এই লেফট সাইডে যে জিনিসগুলো লেখা এইগুলো আজকে ওভারভিউ করছি। সো and these are the steps or these are the requirement to build a project, ঠিক আছে? সো এইটা হওয়ার পরে এখন আমরা একটু একটু ক্রোম ডেভ টুল এই জিনিসটাকে দেখবো। এটাকে এক্সপ্লোর করার ট্রাই করব। সো ক্রোম ডেভ টুল কি জিনিস? ক্রোম ডেভ টুল হচ্ছে আমাদের এই যে কোনো ওয়েব ব্রাউজার, ইটস নট অনলি আমাদের হচ্ছে গুগল ক্রোম, আপনি এজে চাইলে এজে অন করতে পারবেন, ফায়ারফক্স বলেন, যে কোনো ব্রাউজারেরই আছে। তো আপনি যদি যান একটা হচ্ছে রাইট ক্লিক করেন, ইন্সপেক্ট দেন, ইন্সপেক্ট দেওয়ার পরে যেই জিনিসটা আপনার সামনে আসে, দিস ইজ বেসিক্যালি নোন অ্যাজ দ্য ডেভ টুল, ঠিক আছে? এখন এটার আসলে কাজ কি? সো এটা কাজ বোঝার জন্য আমি এগেইন আমাদের ফুড পান্ডাটাকে একটু ভিজিট করে আসি। অলরাইট, সো দেখেন আমাদের যখন লেটস সে ফুড পান্ডা আমরা আগে আসছি, and আসার পরে আমরা হচ্ছে ক্রোম ডেভ টুলটা অন করলাম। অন করার পরে আমরা ফার্স্টে যে ট্যাবটা দেখতে পাই এটা হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট ট্যাবটা কি? এই যে আমাদের ফুড পান্ডার যে পেজটা আমরা দেখতেছি, এই পেজের মধ্যে কি কি HTML CSS এলিমেন্ট আছে এই জিনিসটা আমরা ইন্সপেক্ট করতে পারি এখান থেকে। যে ফর এক্সাম্পল, যে আমাদের এটা হচ্ছে বডি সেকশন, তারপরে বডির মধ্যে কি কি আছে এই জিনিসগুলো আছে, ঠিক আছে? এগুলোর মধ্যে
লেটস সে আমরা এখন ইন্সপেক্ট করতে চাই, আমরা চাই যে কুজিন লেখাটা কোথায় এটা বের করতে। সো এটা বের করার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে সিলেক্টরে ক্লিক করতে পারি। সিলেক্টরে ক্লিক করার পরে আমি যখন আমার মাউসটা এই লেফট সাইডে নিয়ে আসতেছি ওয়েবসাইটটার উপরে, তখন প্রত্যেকটা এলিমেন্টে হোভার করলে ও কোথায় আছে ওই জিনিস ওই জায়গাতে আমার নিয়ে যায়। সো আমি এই যে কুজিনে যাইতে চাই, সো এই যে এই কুজিনের মধ্যে আমি হোভার করলাম, এখানে একটা ক্লিক করলাম, করার পরে রাইট সাইডে দেখেন একটা H2 এলিমেন্টের মধ্যে এতগুলো আমাদের সিএসএস ক্লাস আছে, এই ক্লাস। আর এই যে ডিফটা, এই ডিফটার হচ্ছে আইডেন্টিফায়ার এত, আইডি এত, এন্ড এইখানে এই যে লেখাটা কুজিন। সো এখন এখানে আমি এখানে চেঞ্জ করেও দিতে পারি যদি চাই, হ্যালো লেখা, যদি এন্টার দেই দেখছেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে হ্যালো। ওয়েল, যে আমি এখন এখানে যে হ্যালো চেঞ্জ করে দিলাম, ক্যান এনিওয়ান সে যে এটা কি থাকবে ইফ আই রিলোড দিস পেজ? না স্যার, থাকবে না। থাকবে না, না রাইট? স্যার, থাকবে না। সো এইটা জেনারেলি পারসিস্ট করে না। বাট তাহলে আমাদের কেন লাগবে? ধরেন আপনি ফুড পান্ডায় কাজ করতেছেন, ঠিক আছে, মানে ইউ আর প্রোগ্রামার অফ ফুড পান্ডা। সো আপনার কাজ হচ্ছে এই যে এইখানে যে লেখাটা ছিল এটার কালারটা চেঞ্জ করতে হবে। সো এই কালার চেঞ্জ করার জন্য আপনি আপনার কোড বেজের মধ্যে সার্চ দিবেন যে এই ক্লাসটা কই আছে। লেটস সে আপনি এই আইডিটা ধরে সার্চ দিবেন আপনার কোড বেজে, সার্চ দিয়ে এরপরে এই আইডিটা ধরে দেখবেন যে কোথায় কোড বেজের মধ্যে আছে, এন্ড দেন ওই কোডে যে আপনি কালারটা চেঞ্জ করবেন বা ওই কোডে যে ওই লেখাটা চেঞ্জ করবেন, ঠিক আছে? সো এই কাজগুলো করার জন্য দিস ইজ ভেরি ভেরি হেল্পফুল। এন্ড এইটা ছাড়া আপনি হচ্ছে মানে ইউ ক্যান নট স্টার্ট ইউর ডে উইদাউট আ ডেভ টুল। সো স্পেশালি যারা ফ্রন্ট এন্ডে কাজ করবেন, সো এইটা আমাদের 100% দরকার। সো ওকে, সো আমরা কি দেখলাম, এলিমেন্ট দিয়ে আমরা বুঝতে পারি যে কি কি এইচটিটিপি এলিমেন্ট এখানে ইউজ করা আছে। এন্ড দেন আমরা হচ্ছে এই যে সিলেক্টরটা ইউজ করে আমরা কোনো একটা ডিভ বা কোনো একটা সেকশন আমার ওয়েবসাইটে এগুলো হচ্ছে দেখতে পারি। এন্ড দেন দেখেন আমি যখন এইটাকে যখন আমরা হোভার করতেছি রাইট সাইডে, এখানে কিছু সিএসএস এর জিনিস আছে দেখেন, এখানে স্টাইল, কম্পিউটার, লেআউট, এই জিনিসগুলো আছে। So, যদি আমি এই যে কম্পিউটারের মধ্যে দেখি, দেখেন এইখানে হচ্ছে আমার হাইট উইথটা দেখতে পাইতেছি যে আমাদের হাইট কত, উইথ কত, হ্যাঁ। তারপর এখানে প্যাডিং দেয়া আছে কিনা এই ডিভে দেখতে পাইতেছি, এখানে কোনো বর্ডার আছে কিনা দেখতে পাইতেছি, ঠিক আছে। এখানে কোনো প্যাডিংও নাই, বর্ডারও নাই, মার্জিনও নাই। সো মার্জিন আছে, দেখেন মার্জিন বটমে 24 মার্জিন দেয়া। তো এখানে সাথে সাথে কিন্তু লেফট সাইডে কালারও হইতেছিল। সো এইভাবে আমরা হচ্ছে দেখতে পারি যে কি কি স্টাইল এই ডিভের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে। এন্ড নিচে যদি একটু দেখেন, এইখানে আপনি দেখতে পাবেন যে কি কি ফন্ট ইউজ করা হয়েছে, বর্ডারের স্টাইল কি, বর্ডারের সাইজিং কি, এন্ড লট অফ থিং। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা ইন্সপেক্ট করে বের করতে পারি যে কি কি আছে। সো এই যে আমরা কম্পিউটার ট্যাবে দেখলাম এইটা, এরপর যদি এখানে স্টাইলে যাই, স্টাইলে যে আমরা দরকার হয় কোনো কিছু চেঞ্জও করতে পারি, আই গেস। আই ডোন্ট নো এটা করলে হবে কিনা, বাট আই এম জাস্ট ট্রাইং যে এখানে হচ্ছে রেড করে দেই যদি, এই যে। সো এখানে কালার চেঞ্জ করে দিলাম। সো সব ফন্টের কালার গুলো যেখানে যেখানে এই স্টাইলটা অ্যাপ্লাই করা হয়েছিল ওখানে সবগুলো হচ্ছে লাল হয়ে গেছে। তো কেউ কি বলতে পারবেন যে এখানে আমি রেড দেওয়ার পরে সব কালার গুলো কেন লাল হইলো, বা আমরা কেন সবগুলাকেই ওরা ইন্টেনশনালি লাল করলো? এমন হইতে পারতো না যে কুজিনের জন্য এখানে শুধু লাল হয়েছে, ওয়াই কুজিনের জন্য হয় না? স্যার, আমরা ওই স্পেসিফিক কন্টেইনারের সিএসএস এর প্রপার্টিটা চেঞ্জ করছি এই জন্য। কিন্তু ধরেন কন্টেইনার তো এইটা,
এটা না h2 যে ডিফটা, এটা তো আমার কন্টেইনার, বাট দেখেন আমি এইটার সিএসএস এর প্রপার্টিটা চেঞ্জ করছি, বাট এই উপরের কন্টেইনার, নিচের এই টাইটেলটা, এগুলো সব চেঞ্জ হয়ে গেছে, সব টাইটেল গুলো চেঞ্জ হয়েছে। স্যার পুরো ক্লাসটারই কালার চেঞ্জ করা হয়েছে এর জন্য। রাইট, এটা হচ্ছে আমাদের ভেরি গুড, আমাদের হচ্ছে এই যে এসসিএসএস এর যেই কনসেপ্টটা, বা হচ্ছে আমরা সিএসএস এর ক্লাসকে রিইউজ করা, আপনারা সবাই থিম দেখছেন না, থিম ইউজ করি আমরা। সো এর জন্য আমরা কি করি, একটা ক্লাস ডিফাইন করে ওইটাকে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় রিইউজ করি। সো অ্যাজ সুন অ্যাজ আই চেঞ্জ দিস ক্লাস, দ্য কালার অফ দিস ক্লাস, সো এই ক্লাসটা যত জায়গায় ইনহেরিট করা হয়েছে, যত জায়গায় রিইউজ করা হয়েছে, সবগুলোরই কালার চেঞ্জ হয়ে গেছে। আর এটা করা হয় কারণ হচ্ছে আপনি প্রত্যেকটা টাইটেলের কালারই একরকমই রাখতে চান, মানে সব ওয়েবসাইটে এটা হচ্ছে মানে কনসিস্টেন্ট রাখতে চাচ্ছে। কনসিস্টেন্সি রাখার জন্য জেনারেলি এই এই গুড প্র্যাকটিসেস গুলো ফলো করা হয়। ওকে, তো সোফার আমরা হচ্ছে এলিমেন্ট দেখছি, ইন্সপেক্ট দেখলাম। এখন ইন্সপেক্ট যখন করতেছি তখন হচ্ছে কম্পিউটার দেখতে পারি যে কি কি প্যাডিং মার্জিন আছে। এরপর স্টাইলে যে দেখলাম যে আমরা টেম্পোরারি কোনো স্টাইল চেঞ্জ করতে পারি, ঠিক আছে। And এটাকে যদি উঠাই দেই তাহলে হচ্ছে আগের মতো হয়ে যাবে, ঠিক না? ওকে, তারপরে এলিমেন্টের পরে কনসোল, কনসোলে আমরা একটু পরে আসতেছি। এরপরে যে ইম্পর্টেন্ট জায়গাটাতে যাব এটা হচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা, তো নেটওয়ার্কটা বোঝার জন্য আমি যেটা করব, এখানে যে কেক আছে, এগেইন আমি কেকের মধ্যে যাব। এখন কেকের মধ্যে ক্লিক করার পরে দেখছেন একটা একটা এখানে কল হইছে, বা এখানে কোনো একটা পপ আপ হইছে কিছু। সো এই জিনিসটার কাজ হচ্ছে, এই জিনিসটা বলতেছে যে আমি যখন ওই বাটনে ক্লিক করলাম, কেক বাটনে ক্লিক করলাম, আমাদের কোনো একটা এপিআই কল হয়েছে। ইন দিস কেস এটা হচ্ছে গ্রাফ কিউএল এর এপিআই কল হয়েছে। এই এপিআই হচ্ছে আমাদের কিছু ডেটা দিছে। সো একটু দেখি যে এপিআইটা কিভাবে কল হয়েছে। প্রথমে আসছে হচ্ছে হেডার, হেডারের মধ্যে ওই যে এপিআই এর ইউআরএল, ঠিক আছে। এরপরে এপিআইটা কোন মেথড আমরা দেখে আসছি, এইচটিটিপি মেথড। সো এইটা কোন মেথডে গেছে, এটা একটা পোস্ট মেথডে গেছে। এই স্ট্যাটাস কোড, এই এপিআইটা কি সাকসেসফুল হয়েছে নাকি হয় নাই, এটা বোঝানোর জন্য এখানে 200 আর ধরেন এখানে 400 দিত যদি ডেটাগুলো না আসতো। এন্ড দেন আমরা একটা রিকোয়েস্টের হেডারে অনেক কিছু পাঠাই, স্পেসিফিক্যালি এই যে দেখেন সেট কুকির মধ্যে আমরা কুকি সেট করি। এন্ড দেন আমরা হচ্ছে যখন অথেন্টিকেশনের কাজ করি তখন কুকি থেকে এই টোকেন নিয়ে আমরা ডিফারেন্ট ভাবে সেশন ম্যানেজমেন্ট, অথেন্টিকেশনের জন্য টোকেন বেজ অথেন্টিকেশন ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে। রিকোয়েস্ট হেডার মধ্যে লট অফ থিংস আর দেয়ার, ঠিক আছে। সো ইনিশিয়ালি আপনাদের যে জিনিসটি ইম্পর্টেন্ট, যে আমাদের রিকোয়েস্টটা কোথায় যাচ্ছে, আমাদের রিকোয়েস্টের টাইপ কি, এন্ড রিকোয়েস্টটাকে আদৌ এক্সিকিউট হয়েছে নাকি হয় নাই, এই তিনটা জিনিস বুঝতে হবে। এন্ড বুঝতে হবে যে আমাদের রিকোয়েস্টের হেডারে কোনো মানে কুকির দরকার আছে কিনা, ঠিক আছে। রিকোয়েস্টের হেডারে আমার কোনো কুকির দরকার আছে কি দরকার নাই। ওকে, সো এইটা দেখলাম একটা রিকোয়েস্টের হেডারের মধ্যে কি আছে। এরপর হচ্ছে পেলোড। পেলোড মানে আমি কি কি দেখতে চাই এই জিনিসটা। এখন এইখানে আমি ওদের পেলোডের মধ্যে কিছু শাহ কোড আছে, কিছু ভার্সন আছে, এন্ড কিছু ভেরিয়েবল আছে, যেমন আমার ল্যাটিটিউড লঙ্গিটিউড কোথায়, আমি কোন জায়গায় বসে রিকোয়েস্টটা করতেছি। সো এইটা আমাদের ফ্রন্ট এন্ড থেকে কই যাচ্ছে, ব্যাক এন্ডের দিকে যাচ্ছে, ঠিক আছে। পেলোডটা আমাদের ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে যাচ্ছে। সো এরপর আমাদের প্রিভিউ। প্রিভিউ হচ্ছে আমাদের এই যে রেসপন্সটা আসলো, এইটা তো হচ্ছে আমাদের ডেটাবেস থেকে এই রেসপন্সটা আমাদের ফার্স্টে ব্যাক এন্ড আসছে, তারপরে ব্যাক এন্ড থেকে আমাদের ফ্রন্ট এন্ড আসছে। দেখেন রেসপন্সটার মধ্যে কি আছে, রেসপন্সটার মধ্যে এই যে আমাদের ভেন্ডরের ডেটা আছে, কিছু ইমেজেস লিংক আছে, লট অফ থিং। বেসিক্যালি এখানে যেগুলো আমরা দেখতেছি এইগুলো হচ্ছে জেসন ফরম্যাটের ডেটাটা আমরা রেসপন্সে গেলে পাবো, ঠিক আছে। রেসপন্সে গেলে পাবো এই রেসপন্স যে জিনিসটা আছে, এটা অনেকটা মানে অনেক বড় এন্ড দেখতে একটু ঝামেলা। সো এইটাই স্ট্রাকচার ভাবে প্রিভিউতে দেখানো হয় যে কি কি ডেটা আসছে। এই যে কি কি ডেটা আমাদের ডেটাবেস থেকে আসছে,
token pagination and this sort of thing. So basically এই যে রেসপন্সটা যে জিনিসটা আসছে দেখেন একটা ডেটা অবজেক্টের মধ্যে আসছে। সো এই ডেটা অবজেক্টটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে ডেটা দেখেন, ডেটা আর এক্সটেনশন। সো বেসিক্যালি এখানেও এই দুইটা জিনিস ছিল, ডেটা আর এক্সটেনশন। সো এটা একটা প্রিভিউ, গুড প্রিভিউ দেওয়ার জন্য এটা করা হয়েছে রেসপন্সটাকে নিয়ে। সো এখানে হচ্ছে ইনিশিয়েটর, এটা ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, কাজে লাগে না। এখানে হচ্ছে টাইমিং, যে আমাদের এই রিকোয়েস্টটা হওয়ার জন্য কত সময় লাগছে এন্ড আমাদের রেসপন্স আসতে কত সময় লাগছে, এই যে কন্টেন্ট ইমেজ গুলো ডাউনলোড করার জন্য কত সময় লাগছে, এন্ড কুকিজ, যে কুকির মধ্যে কিছু সেট করছি নাকি সেট করি নাই, এই জিনিসটা। সো একটা রিকোয়েস্টের মধ্যে দেয়ার আর লট অফ থিংস আর হ্যাপেনিং। এইগুলা নিয়ে যারা কাজ করে এরা বেসিক্যালি নোন এজ ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার। ব্যাক এন্ড ডেভেলপারদের কাজ হচ্ছে এই যে রিকোয়েস্টটাকে সুন্দরভাবে ফ্রন্ট এন্ডের কাছ থেকে নিয়ে এটাকে লজিক্যালি লজিক্স মানে অ্যাপ্লাই করে, বিজনেস লজিক অ্যাপ্লাই করে ব্যাক এন্ড থেকে ডেটাটাকে নিয়ে এসে এগেইন ফ্রন্ট এন্ডে পাঠানো। সো এই ওয়ার্ক ফ্লোটা মেনটেন করে জেনারেলি আমাদের ব্যাক এন্ড ইঞ্জিনিয়াররা। আচ্ছা, এখানে একটা এপিআই দেখলাম, ডিফারেন্ট কেসে আপনারা মাল্টিপল এপিআই দেখবেন। আপনারা যখন এখন থেকে ওয়েবসাইট ভিজিট করবেন, আপনাদের যদি ইনভেস্টিগেট করতে মন চায় ওয়েবসাইটটাকে, ইউ ক্যান ডু ইট বাই ইয়োরসেলফ। আচ্ছা, তারপর একটা ট্যাব আছে which is called পারফরম্যান্স। পারফরম্যান্সটা কি জিনিস? এখান থেকে মাল্টিপল জিনিস আমাদের দেখা যায়। একটা হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট। এটার মানে হচ্ছে যে আপনাদের এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার মধ্যে সব থেকে লার্জেস্ট কন্টেন্ট কোনটা হইতে পারে? এখান থেকে লার্জেস্ট কন্টেন্ট হইতে পারে এই ব্যানারটা সব থেকে লম্বা, বা নিচে যদি আরো কিছু থাকে দেন লার্জেস্ট হইতে পারে। সো সব থেকে বড় কন্টেন্টটা লোড হইতে কত সময় লাগছে? এইটা হচ্ছে 11.80। এখন দেখবেন যে এখানে কিছু সময় এই যে এই কালারটা হয়ে আছে রেড কালার মানে হচ্ছে এখানে বলে দিচ্ছে যে পুয়ার। সেই টাইমটা যদি 2.5 এর কম হইতো তাহলে এটা ভালো, 2.5 থেকে 4 হইলে এটার ভালো বাট ইমপ্রুভমেন্ট দরকার আরো, আর 4 সেকেন্ডের বেশি হইলে এটা ভালো না। ঠিক আছে? সো আমাদের এই পেজটা লোড হইতে এত সময় লাগছে, মানে এই কন্টেন্টটা সব থেকে লংগেস্ট কন্টেন্ট লোড হইতে 11.8 সেকেন্ড লাগছে। কিউমুলেটিভ লেআউট শিফট, সিএলএস, এইটা কি বুঝায়? এইটা বুঝে হচ্ছে যে আমরা অনেক ওয়েবসাইটে হয় না যে ধরেন ইনিশিয়ালি যখন লোড হচ্ছে এই কার্ডের সাইজটা থেকে ছোট, পরে যখন মানে লোড হওয়া কমপ্লিট তখন এই কার্ডটা হচ্ছে মানে হঠাৎ করে বড় হয়ে যায়। সো এই জিনিসটা লেআউট শিফট হইলো, যে ফার্স্টে ছিল এটা ছোট, এরপর হঠাৎ করে এই জিনিসটা বড় হয়ে গেল। এই লেআউট শিফটটা হইতে আর কত সময় লাগছে, এটা হচ্ছে এরকম। সো এইভাবে আমরা বুঝতে পারি যে আসলে পারফরমেন্স ট্যাব থেকে যে এই ওয়েবসাইটের অ্যাকচুয়াল পারফরমেন্স কিরকম। অ্যাগেন এইটার উপর যদি হোভার করি তাহলে আমরা দেখতে পাবো গুড, ব্যাড এন্ড পুয়ার এর মানে ইয়াটা কি, মেজারমেন্টের আসলে রেঞ্জটা কিরকম এটা দেখতে পাবো। ওকে, সো এটা তো আমাদের পারফরমেন্স ট্যাব গেল। দেন দ্যার ইজ মেমোরির মধ্যে তেমন কিছু নাই। there is application is a very important part. অ্যাপ্লিকেশনের মধ্যে জেনারেলি আমাদের সকল ধরনের স্টোরেজ গুলো আমরা রাখি। সো এখানে দেখেন লোকাল স্টোরেজ। সো লোকাল স্টোরেজের মধ্যে আমরা যেই ওয়েবসাইটে ভিজিট করছি আমি সবগুলোরই কিছু ডেটা এখানে স্টোর করা থাকে। ফুড পান্ডা হচ্ছে এই যে ইভেন্ট ট্র্যাকিং এর জন্য কিছু ডেটা এখানে স্টোর করছে। দেন ওদের সফটওয়্যারের জন্য যা দরকার এইগুলো হচ্ছে স্টোর করছে। ফর এক্সাম্পল আমি রিসেন্ট সার্চ কি দিছি, পিৎজা লিখে সার্চ দিছি, সো এটা হচ্ছে ওরা লোকাল স্টোরেজে স্টোর করে রাখছে যে আমি কি রিসেন্ট সার্চ দিছি। আচ্ছা, এন্ড দেন সেশন স্টোরেজ অ্যাগেন এটা হচ্ছে আমাদের ট্যাবে স্পেসিফিক। সো ওরা কিছু আইডি টাইডি ওদের বোঝার জন্য এখানে রাখছে। দেন এক্সটেনশন স্টোরেজ, আমরা যে এক্সটেনশন গুলো ইউজ করি ওইগুলোর জন্য স্টোরেজ এখানে রাখা আছে। ইন্ডেক্সড ডিবি, এইটা হচ্ছে একটা ডেটাবেস ইন্ডেক্স ডিবি।
and then there are cookies. So এগুলো সব আমরা জেনারেলি ইউজ করি না। দেখেন এই যে ফুড পান্ডা কি কি ইউজ করছে, লোকাল স্টোরেজ ইউজ করছে, সেশন স্টোরেজ ইউজ করছে। সো মোস্টলি আপনারাও লোকাল আর সেশন স্টোরেজ ইউজ করবেন। যদি কোনো সময় এক্সটেনশন বিল্ড করেন, ইন দ্যাট কেস আপনারা এক্সটেনশন স্টোরেজ ইউজ করতে পারেন। কুকিজটা আমাদের মোটামুটি সব প্রজেক্টে ইউজ করা হয়। স্পেসিফিক্যালি আমরা যখন কোনো অথেন্টিকেশনের জন্য কোনো আইডি রাখতে চাই তখন। সো এখানে বেসিক্যালি ওরা মেবি কিছু অ্যাড্রেস রাখছে। আমি এখানে লগ ইন করি না, এর জন্য আমার কোনো টোকেন ওরা এখানে জেনারেট করে রাখে নাই, বাট মোস্টলি পিপল স্টোর দেয়ার টোকেন হিয়ার। আচ্ছা, তারপরে দের আর প্লেন্টি অফ স্টোরেজ, এগুলো আপনারা জাস্ট একটু এক্সপ্লোর করেন, বাট মোস্টলি আপনারা লোকাল সেশন এন্ড কুকিজ এই জিনিসগুলাই স্টোর করে মানে এগুলো থাকবে। এন্ড ক্যাশ, আপনার ওয়েবসাইটে যদি ভারী ভারী কন্টেন্ট থাকে, ফর এক্সাম্পল আপনাদের অনেক বড় হাই রেজলিউশন একটা পিকচার আছে, সো এইটার কারণে আপনার লোডিং টাইমটা স্লোয়ার হয়ে যাচ্ছে, সো আপনি ক্যাশ করে রাখতে পারেন। ক্যাশ করলে এই জিনিসটা পরবর্তী যখন ইউজার লগ ইন করতে যাবে বা ইউজার যখন ভিজিট করতে যাবে তখনও মানে অত প্রলং হবে না, অত লেন্দি ওর রিকোয়েস্টের টাইম হবে না। আচ্ছা, সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার অ্যাপ্লিকেশন। এন্ড দেন এখান থেকে আমরা লাইট হাউসটা দেখব। লাইট হাউসটাতে জেনারেলি আপনার এই ওয়েবসাইটের পারফরমেন্স, অ্যাক্সেসিবিলিটি, বেস্ট প্র্যাকটিসেস এন্ড এসইও এইগুলোর একটা রিপোর্ট জেনারেট করে। সো আপনি যদি চান যে আপনার এই যে পেজটার জন্য আপনি এই পেজটা কিভাবে, এই পারফরমেন্সের ওর কিরকম, ওর অ্যাক্সেসিবিলিটি কিরকম, এগুলোর একটা রিপোর্ট ভিজুয়ালাইজ করার জন্য, এইটা হইতে পারে মোবাইল ভার্সন, এটা হইতে পারে ডেস্কটপ ভার্সন। সো এইখানে আপনি জাস্ট এইটা লাইট হাউসে এসে অ্যানালাইজ পেজ লোড এটাতে ক্লিক করবেন, and ওরা বেসিক্যালি এটা পেজ লোডের দিয়ে একটা আপনাকে তৈরি করে দিবে, একটা রিপোর্ট জেনারেট করে দিবে। So it takes a bit of time. Let's see. Okay, so by the time, let's do one more thing. Okay, so এই যে ইন্সপেক্টটা নিয়ে আসার জন্য there is also a shortcut যেটা হচ্ছে Ctrl+Shift+I, আর যারা ম্যাক ইউজ করেন তারা হচ্ছে Command+Shift+I প্রেস করলে এটা হচ্ছে পাবেন। আমরা এগেইন আর একটা জিনিস দেখব, যেটা হচ্ছে এইখানে একটা ট্যাব আছে, এই দিস ওয়ান, এটাকে বলা হচ্ছে টগল ডিভাইস টুলবার। সো এইটাতে যদি আপনি ক্লিক করেন, আমরা অনেক সময় দেখি যে আপনাদের ওয়েবসাইট গুলা রেসপন্সিভ না। রেসপন্সিভ মানে কি? রেসপন্সিভ মানে হচ্ছে যে আপনার যে উইন্ডোটা, আপনার উইন্ডোটা কাজ করতেছে, সুন্দরভাবে দেখা যাচ্ছে, বাট আপনি যখন উইন্ডো সাইজ ছোট হয় বা কোনো একটা যখন ট্যাবে আপনি অন করেন বা ফোন স্ক্রিনে অন করেন আপনার ওয়েবসাইটটা, তখন হচ্ছে ডিজাইনটা নষ্ট হয়ে যায় বা ভেঙে টেঙে যায়। হ্যাঁ,
তো এই জিনিসটা আপনার সিস্টেমটা বা আপনার সফটওয়্যারটা রেসপন্সিভ কিনা এইটা টেস্ট করার জন্য এই এই যে টগল বাটনটা অনেক হেল্প করে, যে আপনি টগল করে দেখতে পারেন ডিফারেন্ট ডিভাইসের মধ্যে। সো এখানে আমি দেখেন ইনিশিয়ালি আপনারা এইটা পাবেন না, এটা আনটগলড অবস্থায় থাকবে। আপনি এখানে ক্লিক যদি করেন তাহলে এই যে লেফট সাইডে এরকম ধরনের একটা ভিউ চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আপনি ফার্স্টে এই যে ডাইমেনশনস এ রেসপন্সিভ দেয় এখানে ক্লিক করে আপনি ফোনের মডেল চুজ করে দেখতে পারেন যে কোনো ফোনে, লেটস সে আমি দেখতেছি আইপ্যাড প্রো তে কিরকম হবে এই ওয়েবসাইটটা দেখতে। সো ও হচ্ছে দেখাচ্ছে কিন্তু আইপ্যাড প্রো তে এইরকম ভাবে দেখাবে। সেটা দেখে আমি বুঝতেছি যে আইপ্যাডেও আমার সিস্টেমটা ঠিকভাবেই কাজ করবে বা এই সফটওয়্যারটা ঠিকভাবেই লোড হবে। দেন লেটস সে আইফোন 12, সো 12 এর ভিউটা এরকম। সো এখানেও রেসপন্সিভনেস এর কোনো ইস্যু নাই, এটা ওরা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে। দেন আমি লেটস সে জানতে চাই যে আমাদের বড় স্ক্রিনে কিরকম হবে। সো ধরেন এই যে ল্যাপটপ হচ্ছে লার্জ সাইজের ল্যাপটপটা সিলেক্ট করলাম, লার্জ সাইজের ল্যাপটপ এরকম। দেন আরো যদি চাই 4K, আমাদের ডিসপ্লে থাকে না অনেকের 4K মনিটর আছে, সো 4K মনিটর কিরকম দেখাবে, 4K মনিটর এরকম দেখাবে। সো এখানে আপনি ডিফারেন্ট ভাবে আপনার রেসপন্সিভনেসটা চেক করতে পারবেন, আপনার ওয়েবসাইটের রেসপন্সিভনেস। সো এই বাটনটা, টগল বাটনটা এর জন্য ইউজ করা হয়। ইটস স্টিল ওয়ার্কিং। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে ডেভ টুল নিয়ে? ওকে, ওয়ান মোর থিং, যেটা হচ্ছে এই ডেভ টুল ইজ নট অনলি ফর গুগল ক্রোম, আপনি এজে গেলেও পাবেন। এই যে সব টুলগুলো এখানে আছে, নেটওয়ার্ক, দেন কনসোল, এখানে এলিমেন্টের পরে কম্পিউটার লেআউট, স্টাইল, এখানে সব টুলগুলো আছে। নেটওয়ার্ক, আচ্ছা ওকে, ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন? Well, যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নাই, I think স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। বলেন কোয়েশ্চেনটা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? হ্যাঁ হ্যালো স্যার, ওই স্যার জিরার অ্যাকাউন্টে স্যার ওটা কি স্যার ম্যান্ডেটরি? হ্যাঁ, জিরাটা থাকা ম্যান্ডেটরি। আচ্ছা আচ্ছা। অপূর্ব, ইয়েস স্যার। আপনি কি কিছু বলতে চান? না স্যার, আগে বলছিলাম স্যার, ওই ওটা সরানো হয়নি। আচ্ছা আচ্ছা, অলরাইট। ওকে, সো একটা জিনিস আমরা দেখি নাই, এটা একটু দেখে আজকে ক্লাস শেষ হয়ে যাবে আমাদের। এই জিনিসটা হচ্ছে কনসোলের কাজটা কি এখানে। সো কনসোলে আসলে আপনি দেখতে পাবেন যে ওরা ওদের কোড থেকে কিছু প্রিন্ট করে রাখছে কিনা বা এই ধরনের কোনো স্টাফস। সো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের একটা জাভাস্ক্রিপ্টের প্লেগ্রাউন্ডও বলা যায়। আমরা যদি ধরেন কোনো কিছু একটা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা চাইলে console.log hello world এটা এখানে এক্সিকিউট করতে পারি। দেখেন এখানে এক্সিকিউট হয়ে গেছে। সো console.log হচ্ছে ওই যে আমাদের পাইথন যারা করছেন তাদের প্রিন্ট আছে, প্রিন্টের প্রিন্ট ফাংশনটাই এখানে হচ্ছে লক ফাংশন। বেসিক্যালি জাভা যারা করছে প্রিন্ট এলএন ফাংশনটাই হচ্ছে এখানে লক ফাংশন। এনিওয়েজ, সো এখানে
আমরা কিছু কোডও তাহলে এক্সিকিউট করতে পারি, রাইট? সো টু এক্সিকিউট কোড আমরা হচ্ছে এখানে একটু যাই। ওকে, এইখানে যে আমাদের আমাদের যে পেজটা আসলো, লেটস এক্সিকিউট আ কোড হিয়ার। ওকে, সো এই যে ক্লিয়ার একটা বাটন আছে, এখান থেকে আমরা সবকিছু ক্লিয়ার করে দিতে পারি, ঠিক আছে? এখান দিয়ে তারপর হচ্ছে আমি একটা কোড নিয়ে আসছিলাম, এটা হচ্ছে এক্সিকিউট করি। ওকে, সো এটা এক্সিকিউট করার পরে দেখেন কি হইলো, আমাদের এই কন্টেন্টটা, এই বডিটার কালার হচ্ছে রেড হয়ে গেছে, তাই না? তারপরে কি হয়েছে, এই পেজে আমি একটা টাইটেল দিচ্ছি, দিস পেজ ইজ হ্যাকড। সো হোয়াট উই ডিড ইজ, আমরা HTML বা কোনো একটা এলিমেন্ট যখন ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে যেই কাজটা করতে পারি, উই ক্যান অ্যাচিভ দ্যাট সেম ওয়ার্ক ফ্লো উইথ দ্য হেল্প অফ আওয়ার স্ক্রিপ্ট হুইচ ইজ জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে? সো এখানে আমরা একটা জাভা স্ক্রিপ্ট ইউজ করে আমরা ওই HTML এলিমেন্ট গুলাকে ম্যানিপুলেট করতে পারলাম। সো আপনারা যদি কেউ জাভা স্ক্রিপ্ট শিখেন বা জাভা স্ক্রিপ্ট, মানে মোস্টলি আপনাদের জাভা স্ক্রিপ্ট ইউজ করতেই হবে, I mean, to learn any sort of framework, especially the front-end frameworks. So in that case, আপনারা দেখবেন যে HTML এলিমেন্ট গুলোকে মাল্টিপল ভাবে আপনি HTML থ্রুতেও অ্যাক্সেস করতে পারেন, জাভা স্ক্রিপ্টের থ্রুতেও অ্যাক্সেস করতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে আমি কোনো একটা h on ট্যাগ কে, HTML ট্যাগ কে এভাবে অ্যাক্সেস করতে পারি, যেমন document ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমি যদি ওই HTML ট্যাগটার আইডিটা এখানে দিয়ে দেই, ওই ট্যাগটা হচ্ছে আমাদের এই ভেরিয়েবলে চলে আসবে। সো তারপরে এই ভেরিয়েবলের উপর উই ক্যান অ্যাপ্লাই ডিফারেন্ট সর্ট অফ কন্ডিশনস, তাই না? তো এইভাবে জাভাস্ক্রিপ্ট ইউজ করে উই ক্যান ম্যানিপুলেট আওয়ার HTML এলিমেন্টস, ঠিক আছে? এটা কেন করা যায়, কারণ হচ্ছে এই যে আমাদের ব্রাউজার প্রত্যেকটা এলিমেন্টকেই স্টোর করে রাখে, এন্ড জাভাস্ক্রিপ্ট আমাদের এই ব্রাউজারের যে ডমটা, এই যে ডকুমেন্ট অবজেক্টটা, এইটা হচ্ছে আমাদের অ্যাক্সেস করতে দেয়। এর কারণে প্রত্যেকটা এলিমেন্ট, HTML এলিমেন্ট এক একটা অবজেক্ট হিসাবে আমাদের ব্রাউজারে রেন্ডার হয়। সো যেহেতু অবজেক্ট হিসাবে রেন্ডার হয়, এর জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জাভাস্ক্রিপ্ট আমাদের এই এলিমেন্ট গুলাকে অ্যাক্সেস করতে দিচ্ছে। আচ্ছা, আমরা দেখি এখানে এই যে একটা রিপোর্ট জেনারেট হয়েছে, কিন্তু আমরা যে রিপোর্টটা দিয়ে আসছিলাম এখানে দেখাচ্ছে যে ওদের পারফরমেন্স 26%, অ্যাক্সেসিবিলিটি বেশ ভালো 89%, বেস্ট প্র্যাকটিসেস ফলো করা আছে 50% অফ দ্য টাইম, and SEO করা আছে 50% অফ দ্য পেজেস। সো এখানে জাস্ট একটা ব্রেকডাউন দেয়া আছে। সো দিস ইজ হাউ ইউ ক্যান generate a report of your web page as well. So এই আর কি, this is basically our today's agenda. কারো কোনো কোশ্চেন আছে? ওয়েল, সো কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আচ্ছা, রিজওয়ান হোসেন, প্রেজেন্ট স্যার। হোসেন মোহাম্মদ নাইন, জিলকা, Present, sir. আতিফ, Yes, sir. ফাতিন আঞ্জুম, Present, sir.